আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইগো আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের প্রথম পর্বে। আজকের ক্লাস থেকে আমরা খুবই অল্প সময় এখান থেকে একটা সিকিউ কনফার্ম করে ফেলবো। সো গ্যাসের গতিতত্ত্বের প্রথম পর্বে তার আগে তোমাকে দেখিয়ে দিই যে আমাদের সিকিউ টাইপ অ্যানালাইসিসটা, যে এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি তিনটা টাইপ আছে যেখান থেকে তোমার পরীক্ষাতে প্রশ্ন আসবে। তিনটা টাইপ থেকেই প্রশ্ন আসবে, তবে তোমার বোর্ডে কোনটা আসবে সেটা বলা যাচ্ছে না। এটা আসতে পারে, এটা আসতে পারে, আসতে পারে, তবে তিনটা টাইপ থেকেই প্রত্যেকটা বোর্ডে মিলেঝিলে দেখা যাবে তিনটা টাইপ থেকেই প্রশ্ন হয়েছে। সো তোমার বোর্ডে যে কোনো একটা টাইপ পড়ে যাবে। সো আমরা প্রথম টাইপ নিয়ে আজকে আলোচনা করব। সো প্রথম টাইপে আমাদের আছে, টোটাল আউটলাইনটা দেখো। এই চ্যাপ্টার আছে কি কি: গ্যাসের সূত্রসমূহ, আদর্শ গ্যাস সমীকরণ, গ্যাসের গতিশক্তি, গড় মুক্তপথ, স্বাধীনতার মাত্রা, শিশিরাঙ্ক, আর্দ্রতা। এই প্রত্যেকটা টপিকের মধ্যে এই হলুদ দুইটা হচ্ছে প্রথম টাইপ, সবুজটা হচ্ছে 2 নম্বর টাইপ, এবং এই সাদা দুইটা হচ্ছে আমাদের 3 নম্বর টাইপ। সো আমরা তিনটা টাইপই কভার করব। আজকে দেখব হচ্ছে আমরা আমাদের প্রথম টাইপটা এমনভাবেই পড়বো যেন তোমার সমস্ত বেসিক ইনফরমেশনগুলো জানা হয়ে যায়, পাশাপাশি তোমার প্রশ্ন বেসিক থিওরিগুলো জানার পরে তুমি যখন প্রশ্ন সলভ করবা, সিকিউ সলভ করবা, তুমি যেন ধরতে পারো। অনেকে আসো বেসিকগুলো জানো, তারপরেও সিকিউ ধরতে পারো না, এলোমেলো লাগে। সুন্দরভাবে গুছাই দিব এই হ্রদের গভীরতা, অর্থাৎ এই প্রথম টাইপ থেকে সিকিউগুলো যতভাবে আসতে পারে একদম ধরে 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 করাই দিব, গুছাই দিব ইনশাল্লাহ। তো আমরা চলো এই প্রথমটা শুরু করি। তো শুরুতেই তোমাকে গ্যাসের সূত্রসমূহ পড়ার আগে বেশ কিছু সংজ্ঞা একটু তোমাকে পড়ে নিতে হবে আদর্শ গ্যাস থেকে। যেমন হচ্ছে সংকট তাপমাত্রা কি, গ্যাস কাকে বলে, এবং হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলে, এবং আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। স্লাইড থেকে এগুলো একটু পড়ে নিব আমরা, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ লাইনগুলো এখানে মার্ক করা আছে। সো এই নম্বরগুলো তুমি পড়ে নাও, তাহলে আমরা সরাসরি বয়েলের সূত্রের মধ্যে চলে যাই। বয়েলের সূত্রটা কি ছিল? যে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে চাপ এবং আয়তনের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। এবং সেখান থেকে আমরা লিখতে পারি কি পি সমান কে 1/v, অর্থাৎ পিভি সমান সমান কে, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে চাপ এবং আয়তনের গুণফলটা কি? ধ্রুবক। সো এখান থেকে লিখতে পারি আমরা P1V1 সমান P2V2। আর স্পেশাল একটা পয়েন্ট মনে রাখবো, কে, এই কেটা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি বা কৃত কাজ নির্দেশ করে। মেইনলি কেটা অভ্যন্তরীণ শক্তি নির্দেশ করে বা অন্তস্থ শক্তি নির্দেশ করে, তবে অপশনে তুমি এটা না পেলে কৃতকাজ দিবা। সো এই পিভি এর গুণফলটা কি নির্দেশ করে? কৃতকাজ নির্দেশ করে, বা পিভি এর গুণফলটা অন্তস্থ শক্তি নির্দেশ করে। এটা না থাকলে অপশনে তুমি কৃতকাজটা পাবা, কৃতকাজটা দিবা। সো এই হচ্ছে ব্যাপার। আর এই প্রক্রিয়াটাকে আমরা সমষ্ণ প্রক্রিয়া বলি। তাপমাত্রা যেহেতু স্থির থাকে, অভ্যন্তরীণ শক্তিটাও স্থির থাকে, অভ্যন্তরীণ শক্তিটাও ধ্রুবক থাকে, পিভিটাও ধ্রুবক থাকে। অর্থাৎ এই কে মেইনলি অভ্যন্তরীণ শক্তি নির্দেশ করে, কিন্তু অপশনে এটা না পেলে পিভি এর গুণফলটা কৃতকাজে তুমি দাগাই দিবা। সো এই ইনফরমেশনটুকু আমরা মনে রাখবো। সূত্র মেইনলি P1V1 সমান P2V2, সবে আমরা এখান থেকে এতটুকু জানি। আর এর পাশাপাশি তোমাকে একটু গ্রাফগুলো মনে রাখতে হবে। পিভি এর গ্রাফটা কি হয় আমরা জানি, আয়তাকার অধিবৃত্ত হয়। পি ভার্সেস 1/v এর গ্রাফ কি হয়? মূল বিন্দুগামী সরলরেখা হয়। পিভি এর সাথে ভি এর গ্রাফ কি হয়? এক্স অক্ষের সমান্তরাল। পিভি এর সাথে পি এর গ্রাফও কি হয়? এক্স অক্ষের সমান্তরাল। এবং একইভাবে তুমি আরো দুটো একটু জেনে রাখবা, লগ পি বনাম লগ ভি, লন পি বনাম লন 1/v এর গ্রাফটাও কিরকম হয় একটু দেখে রাখবা। এমসিকিউতে আসলে যেন তুমি খুব সহজে উত্তর করতে পারো। এরপরে আমরা চলে যাব হচ্ছে চার্লসের সূত্রে। তো চার্লসের সূত্রে মেইনলি কি বলা হয়েছিল? স্থির চাপে, চার্লসের সূত্রে কি বলছে? স্থির চাপে আমরা যদি কি করি, তাপমাত্রা পরিবর্তন করি, তাহলে দেখা যাবে আয়তনেরও পরিবর্তন হবে। তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তনও বৃদ্ধি পাবে। সো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? আয়তন বেসিক্যালি এতটুকু বৃদ্ধি পাবে। এটা এমসিকিউর জন্য মনে রাখবা। 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন কতটুকু বৃদ্ধি পায়? এই যে 1/273 অংশ, মানে আদি আয়তনের অর্থাৎ 0 ডিগ্রি আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পায়। এবং তার ফলে মোট আয়তন হবে কত? যে আগে এত আয়তন ছিল আর এতটুকু বৃদ্ধি পেল, যোগ করলে মোট আয়তন পাবো। তো তুমি এই কনসেপ্টটুকু মাথায় রাখো। 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে আয়তন কত বাড়ে? 0 ডিগ্রি আয়তনের 1/273 অংশ বাড়ে। এবং এখান থেকে একটা সূত্র পাওয়া যায় হিসাব করলে, সেটা তুমি এইটা একটু মাথায় রাখতে পারো জাস্ট এমসিকিউর জন্য। ভি ইকুয়াল টু ভি নট 1 প্লাস গামা ভি ইন্টু থিটা, যেখানে গামা ভি মানে হচ্ছে আয়তন প্রসারণ সহগ, স্থির চাপে আয়তন প্রসারণ সহগ, যার মান কত? 1/273 ডিগ্রি পার সেলসিয়াস, বা এটার মান হচ্ছে 0.00366 ডিগ্রি পার সেলসিয়াস। এমসিকিউর জন্য মনে রাখতে পারি। মেন ফর্মুলা তো আসলে এখানে, যে তাপমাত্রা বৃদ্ধি করলে আমরা জানি কি হয়, যে আয়তনটাও বাড়ে, অর্থাৎ ভি আর টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এবং সেখান থেকে আমরা কি লিখতে পারি? ভি বাই টি সমান সমান হচ্ছে ধ্রুবক। এবং এখানে মেন ফর্মুলা কি? V2/V1 সমান T2/T1। অবশ্যই তাপমাত্রা কেলভিনে নিব, অবশ্যই তাপমাত্রা কেলভিনে নিব। সো তাপমাত্রা কেলভিনে থাকলে ভি এর সাথে গ্রাফটা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। সো এইটুকু ইনফরমেশন একটু মনে রাখতে হবে। এটা দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আসবে। এটা যে কথা, এটাও একই কিন্তু কথা।
চার্লসের সূত্রের মধ্যেও কিন্তু আমাদের দেখো কি আছে, গ্রাফ আছে, সেটা দেখবো। তার আগে পরম শূন্য তাপমাত্রাটার সংজ্ঞাটা মাস্ট, পরীক্ষাতে অনেক বেশি আসে। পরম শূন্য তাপমাত্রা মানে কি, যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এবং সর্বনিম্ন তাপমাত্রা, এর নিচে তাপমাত্রা কল্পনা করা সম্ভব না আসলে। সেই তাপমাত্রা কত, 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস বা -459 ডিগ্রি ফারেনহাইট। আর এই পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন তো শূন্য হয়, চাপ শূন্য হয়, বেগ শূন্য হয়, গতিশক্তিও শূন্য হয়। এমসিকিউর জন্য এই লাইনগুলো তোমার দরকার হবে। এরপরে চার্লসের সূত্রে গ্রাফ যদি একটু চিন্তা করো, যে VRT এর গ্রাফ মূল বিন্দুগামী সরলরেখা যদি কেলভিনে থাকে, সেটা যদি সেলসিয়াসে থাকে তাহলে কি হবে, এই যে একটু পিছনের দিকে আসবে সেটা আমরা জানি। V/T বনাম V এর গ্রাফ কি হবে, এক্স অক্ষের সমান্তরাল, কারণ V/T সমান ধ্রুবক। আর লন V বনাম লন T এর গ্রাফটা কি হবে, দেখো এই সবুজ এরকম যে সরলরেখা হবে। সো এটাও তুমি মনে রাখতে পারো, দেখো এক্সপ্লেনেশনটাও দেওয়া আছে, চাইলে একটু দেখতে পারো যদি তুমি মনে করো, এটা তুমি দেখবা। সো এইটা হচ্ছে তোমার মেইন জিনিস, যেটা তুমি একদম গুছিয়ে মেইনলি মনে রাখবা। সেটা চাপের সূত্রটা কি ছিল, যে যদি আমরা স্থির আয়তনে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করি, দেখবো যে চাপও বৃদ্ধি পাচ্ছে। এবং চাপ কতটুকু বৃদ্ধি পাবে, এক্ষেত্রেও চাপ বৃদ্ধি পাবে হচ্ছে P0 এর, অর্থাৎ 0 ডিগ্রি চাপের 1/273 অংশ। এবং সেক্ষেত্রে আমরা সূত্র পাবো এটা P0 1 প্লাস গামা পি ইন্টু থিটা। আর গামা পি এর নাম কি, চাপ প্রসারণ সহগ। এবং এই মানটাও দেখো সেম 1/273, 0.0366 এত। সো এই কথাটাও মনে রাখবার, মেইনলি তোমাকে মনে রাখতে হবে এটা, যে চাপের সাথে তাপমাত্রা সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ P/T সমান ধ্রুবক। অর্থাৎ চাপ বৃদ্ধি করলে তাপমাত্রাও বাড়ে, চাপ দ্বিগুণ করলে তাপমাত্রা দ্বিগুণ করলে চাপও দ্বিগুণ হবে, তবে তাপমাত্রা অবশ্যই কেলভিন এককে। আর সূত্র কি, P2/P1 সমান T2/T1, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। সো এইটুকুর পাশাপাশি আমাদের একটু মনে রাখতে হবে, গ্রাফটা দেখো, পি এর সাথে টি এর গ্রাফ মূলবিন্দুগামী সরলরেখা, বা সেলসিয়াসে হলে একটু পিছনে বর্ধিত হয়, সেটা আমরা জানি। P/T সমান পি এর গ্রাফ, লন পি বনাম লন টি এর গ্রাফ, এমসিকিউতে আসে। সো এমসিকিউর জন্য তুমি এটা মনে রাখতে পারো। আর মেইনলি আমাদেরকে এই সূত্রগুলোর পাশাপাশি অনুসিদ্ধান্ত একটু দেখে রাখতে হবে, যে পি এবং রো এর সম্পর্ক কি, আমরা জানি সমানুপাতিক। তাহলে ρ2/ρ1 সমান P2/P1, সমানুপাতিক যেহেতু। রো এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে কি লিখবো, ρ2/ρ1 সমান T1/T2। এবং রো টিপি একসাথে যদি লিখি আমরা, সম্পর্ক কি, ρ2 T2/P2, ρ1 T1/P1। সো মাঝে মাঝে এরকম অঙ্ক এমসিকিউতে আসে, একটু মনে রাখবো। রো মানে ঘনত্ব, পি মানে চাপ, টি মানে তাপমাত্রা কেলভিন এককে। সো অনুসিদ্ধান্তের পরে তুমি এখান থেকে সমন্বয় সূত্র, অর্থাৎ PVT তিনটা মিলে যে সমন্বয় সূত্র, সেটা মনে রাখবো, যে P1V1/T1, P2V2/T2 যদি মৌল সংখ্যা সমান থাকে, সেম থাকে। কিন্তু যদি মৌল সংখ্যা সেম না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, P1V1/N1 T1, P2V2/N2 T2। সেটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, এটা তোমাকে মনে রাখতে হবে, সমন্বয় সূত্র P1V1/N1 T1 আর P2V2/N2 T2 এরকম। সো এটা আমরা অবশ্যই মনে রাখবো। সমন্বয় সূত্রের পরে আদর্শ গ্যাস সমীকরণ আমরা জানি, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে সমীকরণটা আমাদের হয়, PV সমান NRT, P চাপ, V আয়তন, N মোল সংখ্যা, আর হচ্ছে আমাদের কি মোলার গ্যাস ধ্রুবক, T হচ্ছে তাপমাত্রা। এই মোল সংখ্যার পরিবর্তে আমরা লিখতে পারি কি, যে W ডিভাইডেড বাই হচ্ছে M, তাই না, যে W ডিভাইড বাই M, M হচ্ছে আণবিক ভর, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এবং এককগুলা মনে রাখবো কিভাবে, আর এর তো অনেক মান হয়। আর এর যদি আমরা 8.314 মানটা নিই, তাহলে অবশ্যই প্যাসকেল এবং মিটার কিউবই নিতে হবে চাপ এবং আয়তনের একক, মাস্ট। এই সাইড নিলে এই সাইডে নিতে হবে। আর যদি এই সাইড নিয়ে কাজ করি, 0.0821 এই মানটা নিই, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে চাপের মান ATM এবং আয়তন লিটার এককেই নিতে হবে। এখন এককগুলো কনভার্ট করব কিভাবে, সেই জন্য দেখো আয়তনের অনেকগুলো একক এই মুখস্থ রাখতে হবে, এবং চাপের এই এককগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। কিভাবে কনভার্ট করব, সেই অ্যাপ্লিকেশন যখন ম্যাথ সলভ করবো তখন দেখাই দিব। তুমি আপাতত লিখে ঠাড়া মুখস্থ করে ফেলো, তাহলেই হয়ে যাবে। সো এই জিনিসটুকু জানার ফলে আমাদের বয়েল, চার্লস এবং চাপের সূত্রের পাশাপাশি আদর্শ গ্যাস সমীকরণ এতটুকুর প্রয়োগ, বা আমাদের সমন্বয় সূত্র এতটুকুর প্রয়োগই হচ্ছে আমাদের হ্রদের গভীরতা এই টাইপটা। সো এই টাইপটা আমরা এখন খুবই সুন্দরভাবে ধরে ধরে, যে একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে, সিকিউগুলো কিভাবে আসতে পারে, কমপ্লিটলি তোমার সিকিউ টাইপটাকে আমি গুছাই দিব। তো চলো আমরা এখন প্রবলেম সলভ করার পরে আমরা সিকিউগুলো সলভ করে ফেলি। তার আগে এই সূত্রগুলো তুমি একটু রিভিশন দিয়ে নাও, মুখস্থ করে নাও। বেসিক এতটুকু জিনিস মনে রাখার পর আমরা এখন এই প্রথম টাইপ থেকে দেখব যে আসলে সিকিউগুলো কিভাবে আসে। সো এই টাইপ থেকে সিকিউ যদি আসে, যতভাবে সিকিউ আসতে পারে, জাস্ট এই টাইপ থেকে সেই সবগুলো এখন আমরা গুছিয়ে দিব। সো এই টাইপের নাম হচ্ছে হ্রদের গভীরতা। তো এখান থেকে পরীক্ষাতে সিকিউ আসার চান্স অনেক বেশি। তিনটা টাইপের মধ্যে এটা হচ্ছে একটা টাইপ। তো চলো আমরা এই টাইপটা খুব ভালো মতো দেখি, যেন এখান থেকে সিকিউ যত কঠিনভাবে আসুক না কেন আমরা যেন উত্তর করতে পারি, আর সহজভাবে আসলে তো পারবই। তো চলো আমরা শুরু করি। সো এই টাইপের সিকিউর নাম হচ্ছে হ্রদের গভীরতা।
সো এই টাইপে দেখো অল ইন ওয়ান, এই টাইপে প্রশ্নগুলো যতভাবে আসতে পারে সবগুলো প্রশ্ন এখানে সুন্দর মতো দেওয়া আছে। আমি তোমাকে টাইপগুলো গোছাই দিই, সিকিউগুলো ধরাই দিই, কারণ অনেকেই আসো যে হ্যাঁ ভাইয়া বেসিকগুলো পারি, সূত্রগুলো পারি, কিন্তু সিকিউ ধরতে পারি না, সিকিউ আসলে কোনটা থেকে কোনটা কিভাবে কি করব আওলা ঝাওলা লেগে যায়। সো তাদের জন্য খুবই গুছিয়ে আমরা দেখো অল ইন ওয়ান এটা রেখেছি, যে আমাদের এই টাইপের সিকিউয়ে কত রকম প্রশ্ন আসতে পারে। দেখো 3টা সেগমেন্টে ভাগ করা, একটা হচ্ছে আমাদের কি তুমি খেয়াল করো 3টা না বেসিক্যালি 2টা সেগমেন্টে ভাগ করা হ্রদের গভীরতাটা। একটা হচ্ছে এই টাইপটা, আরটা হচ্ছে নিচের এই টাইপটা। এর মধ্যে কি কি আছে? সো নর্মালি আমাদের এই হ্রদের গভীরতার এই যে বয়েলের সূত্র আমরা শিখছিলাম সেখান থেকে প্রশ্ন আসে। একটা বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে তলে উঠতেছে, এর গভীরতা কত হবে, হ্রদের গভীরতা কত? তো সেই টাইপের প্রশ্নটা। আয়তন দেওয়া থাকতে পারে, যে আয়তন 3 গুণ হলো, আয়তন 4 গুণ হলো, অথবা বলতে পারে যে ব্যাসার্ধ দ্বিগুণ হলো বা ব্যাস দ্বিগুণ হলো, হ্রদের গভীরতা কত, ক্ষেত্রফল বলতে পারে। অথবা তোমাকে বলতে পারে কি একটা বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে আসলো, অথবা একটা বেলুন হ্রদের তলদেশ থেকে উপরে আসলো, বেলুনটা অক্ষত অবস্থায় আসবে কিনা। সো এই ধরনের প্রশ্ন প্রথম সেগমেন্টে। এখানে কোনো তাপমাত্রা নাই, তাপমাত্রা এখানে নাই, বয়েলের সূত্র অনুযায়ী আমরা করব। তাপমাত্রা না থাকলে P1 V1 P2 V2 সেটা দিয়ে করব। এমন হতে পারে যে হ্রদের উপরিতল এবং হ্রদের তলদেশ এই দুই জায়গাতে তাপমাত্রা একটা ডিফারেন্স আছে, এখানে মনে করো 25 ডিগ্রি, নিচে মনে করো 13 ডিগ্রি। তাহলে এই সকল ক্ষেত্রে তখন গভীরতা কিভাবে বের করব, বা তখন হচ্ছে বায়ুর বুদবুদ কত গুণ হবে আয়তনটা। তো এটা হচ্ছে তাপমাত্রা ছাড়া, এটা হচ্ছে তাপমাত্রা সহ। তাই তোমাকে আমি সুন্দর মতো গুছাই দিলাম যে হ্রদের গভীরতার অঙ্ক তোমার পরীক্ষা আসতে পারে, এবং সেটা তাপমাত্রা সহ, তাপমাত্রা সহ অথবা তাপমাত্রা ছাড়া। সো এই হচ্ছে প্রশ্নগুলো। তো চলো আমরা একটা একটা করে দেখি। জাস্ট এখানে তুমি 7টা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 7টা প্রশ্ন যদি সলভ করো তাহলে তোমার যতভাবেই আসুক না কেন হ্রদের গভীরতা থেকে তুমি সবগুলো অ্যান্সার করতে পারবা। তো সুন্দর গোছানো থাকলো, তুমি জাস্ট এই 7টা যদি পারো দ্যাটস এনাফ, তুমি এখান থেকে অবশ্যই সিকিউর অ্যান্সার করতে পারবা হ্রদের গভীরতা টাইপ থেকে। আমরা এখন এই 7টা আস্তে আস্তে সলভ করব। তো একদম এই প্রবলেম আমরা চলো সরাসরি সলভ করা শুরু করি। একদম প্রথম প্রশ্নটা দেখো কি বলছে, যে একটা বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরিতলে আসায় আয়তন 3 গুণ হয়, সবচেয়ে কমন টাইপ। হ্রদের তলদেশ থেকে একটা বুদবুদ আসছে, আয়তন 3 গুণ হয়েছে। সো আয়তন সরাসরি দেওয়াই আছে। সো আয়তন সরাসরি দেওয়া থাকলে আমরা কি করব, চলো এখান থেকে লিখে ফেলি। সো মনে করো এই হচ্ছে আমাদের একটা হ্রদ, তুমি মনে করলা এই হচ্ছে আমাদের একটা হ্রদ, এই হচ্ছে একটা হ্রদ। এই হ্রদের তলদেশ থেকে এই হচ্ছে একটা বায়ুর বুদবুদ উপরে উঠতেছে, উপরে উঠতেছে, এবং উঠতে উঠতে যখন একদম উপরিতলে চলে আসছে তখন আয়তনটা কত গুণ হয়ে গেছে, আয়তন একটু বাড়ছে। কেন আয়তন বাড়লো? কারণ আমরা নর্মালি জানি যে হচ্ছে হ্রদের উপরিতলে চাপ একটু কম থাকে, হ্রদের তলদেশে অর্থাৎ তুমি যতই সমুদ্রের গভীরে নামবা, হ্রদের নিচের দিকে নামবা, পানির নিচে নামবা, ততই চাপ বেশি থাকে। হ্যাঁ, সো উপরে চাপ কম, চাপ কম থাকলে আয়তন বড় হবেই, কারণ আমরা বয়লের সূত্র থেকে জানি চাপ আয়তন ব্যস্তানুপাতিক, চাপ কম তাহলে আয়তন বড়, আয়তন বেশি, এরকম। সো আমরা এখানে অঙ্কগুলো কিভাবে করব, যারা অঙ্ক করতে অসুবিধা হয় তাদের জন্য আমি আস্তে ধীরে দেখাই দিচ্ছি। শুরুতেই যখন এরকম প্রশ্ন আসবে যে আয়তন 3 গুণ হলো, আয়তন 4 গুণ হলো, গভীরতা কত, তখন শুরুতেই তুমি নিচে ধরে নিবা নিচের হ্রদের তলদেশে যে চাপ, হ্রদের তলদেশে যে আয়তন, সেগুলো তুমি ধরে নিবা। তুমি বাংলাতে পরীক্ষায় সুন্দর করে লিখে দিও যে হ্রদের তলদেশে আয়তন ইকুয়াল টু V1, এভাবে লিখে দিও পরীক্ষার মধ্যে, বাংলাটা লিখো। আমরা আপাতত শুধুমাত্র লিখতেছি এই তলদেশে যে আয়তন, সে আয়তনের নাম আমরা দিলাম হচ্ছে V1 এর মানটা হচ্ছে V। আর যখনই এই বুদবুদটা উপরে উঠে আসলো হ্রদের উপরিতলে, তখন এর আয়তনটা হয়ে গেল কত, যে 3V। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, আয়তন 3 গুণ হয়। এবং আমরা আরেকটা জিনিস লিখে ফেলি, হ্রদের উপরিতলে যে হচ্ছে আমাদের চাপ, সেই চাপের মানটা কত। দেখো আমরা উপরে আয়তন লিখছি V2, তাহলে অবশ্যই উপরে আমরা চাপ লিখবো হচ্ছে P2, তাহলে তোমার লিখতে সুবিধা হবে। 2 সব একসাথে থাকলো আর কি। তো উপরে যে চাপটা, উপরিতলে চাপটা নর্মালি বায়ুমণ্ডলে যে স্বাভাবিক চাপ সেটা থাকে, অর্থাৎ 10⁵ প্যাসকেল এটা থাকে। যদি কোনো কিছু না বলে যে বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ কত, তুমি এটাই নিজেই লিখে নিবা যে হ্যাঁ উপরে হ্রদের উপরিতলে চাপটা কত, বায়ুমণ্ডলে যে চাপ দিচ্ছে 1 atm বা 10⁵ প্যাসকেল, তো সেটা লিখে নিবা। যদি প্রশ্নে স্পেশালি উল্লেখ থাকতো কোথাও যে বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ 10⁶, 10⁶, তাহলে আমরা সেটাই লিখতাম, 10⁶ লিখতাম, 10⁶ লিখতাম। তাহলে উপরিতলে চাপটা, বায়ুমণ্ডলের স্বাভাবিক যে চাপটা সেটা লিখবো। আচ্ছা, কিছু না বলা থাকলে মুখস্থ মানটা লিখলাম। এবার নিচে যে চাপটা হবে, সেই নিচে চাপটা কত হবে? নর্মালি নিচে চাপটা হবে উপরে যে চাপ, উপরে যে চাপটা আছে সেই চাপের সাথে আরো যোগ হবে কত, H ρg। কারণ আমরা জানি হ্রদের তল দেশে এক্সট্রা একটা চাপ হয়, গভীরতায় নামলে এই ঘনত্ব, এই গভীরতার জন্য আমরা একটা চাপ এক্সট্রা অনুভব করি। তাহলে অবশ্যই উপরে যে চাপ ছিল P2 আর নিচে তার সাথে আরো এক্সট্রা চাপ হবে H ρg যোগ করতে হবে।
সো এইটুকু তুমি আগে লিখে নিবা। দেখো আমি একটা জিনিস মেনটেন করছি 2 2 P1 V1 1 1, এটা মেনটেন করছি যেন তোমার প্যাস না লাগে। এবার তুমি এখানে দেখো তাপমাত্রা প্রথম অঙ্কটায় তাপমাত্রা রিলেটেড কোনো কথাবার্তা বলে নাই, বলছে বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে খালি উপরে আসছে, আয়তন 3 গুণ হয়েছে, আয়তন 4 গুণ হয়েছে, যদি আয়তন 5 গুণ হয়তো কি বলতা, এখানে ভি উপরে কত লিখতা 5V। অঙ্কটা উল্টা ভাবেও বলতে পারতো যে একটা বায়ুর বুদবুদ উপর থেকে যখন আমি নিচে নিয়ে আসি তখন আয়তন 1/3 হয়, বলতে পারতো। কিন্তু তখন তুমি ধরে নিতা 1/3 মানে কি, যে উপরে হচ্ছে 3 গুণ 3V আর নিচে আসার কারণে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, সো উপরে 3 হইলে নিচে ভি, এমন কিন্তু লেখা যেত। তোমাকে যদি বলতো একটা বায়ুর বুদবুদ উপর থেকে নিচে নিয়ে আসা হলো এবং তখন দেখা গেলো আয়তন 1/4 হয়, তখন তুমি ধরে নিবা উপরে হচ্ছে কত, যে উপরে হচ্ছে 4V আর নিচে ভি, তাহলে তোমার জন্য ইজি হবে। হ্যাঁ, ওকে। বা কেউ চাইলে কিন্তু এমনও করতে পারতা, উপরে ভি ধরে নিচে V/4 ধরতে পারতা, হয়তো তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই, একই রকম অ্যান্সার আসতো কাটাকাটি করলে। সো আমরা বলছি গভীরতা কত বের করো। সো আমরা প্রথমত বের করি। দেখো পরীক্ষায় গভীরতা না চেয়ে জিজ্ঞেস করতে পারে বুদবুদ কর্তৃক অতিক্রান্ত উলম্ব দূরত্ব কত, যে এখানে এই বুদবুদটা যে নিচ থেকে উপরে উঠলো তাহলে এই উলম্ব দূরত্বটা কত, এবং এই উলম্ব দূরত্বটাই কিন্তু গভীরতা, খেয়াল করতে পারতেছো, এই উলম্ব যে দূরত্ব সেই দূরত্বটাই কিন্তু হচ্ছে আমাদের গভীরতা। সো এটাই কিন্তু হচ্ছে আমাদের বেসিক্যালি গভীরতা। সো এটাই কিন্তু হচ্ছে আমাদের এখানকার গভীরতা। হ্যাঁ, এটাই কিন্তু এইচ। সো উলম্ব দূরত্ব বললেও তুমি কি করতা, এই এইসি বের করতা, উলম্ব দূরত্ব বললেও এইসি বের করতাম। সো আমরা কি লিখবো এখানে, সমাধানটা কিভাবে করব, খুবই সিম্পল। তো আমরা লিখে ফেলি, এখান থেকে আসো, আমরা লিখবো হচ্ছে আমরা জানি, এখান থেকে খুবই সুন্দরভাবে লিখে ফেললে আমরা আসো যে আমরা জানি বা হচ্ছে বয়লের সূত্র হতে, বয়লের সূত্র আমরা জানি, বয়লের সূত্র, বা তুমি সরাসরি লিখতে পারতা যে আমরা আচ্ছা লিখে ফেলছি আমরা জানি সেটা লিখি, বা তুমি লিখতে পারতা বয়লের সূত্র হতে, তাও লিখতে পারতা, কোনো সমস্যা নাই। আমরা সূত্র কি জানি, আমরা জানি হচ্ছে এরকম যে P1 V1 ইকুয়াল টু কি লেখা যায় P2 V2, খুবই সিম্পল। সো তুমি P1 এর মানটা বসাই দেওয়া, দেখো কত লেখা আছে, P1 এর মানটা হচ্ছে P2 যোগ H রো জি। P2 এর মানটা কত, এই P2 এর মানটা আমি সরাসরি বসাই দিচ্ছি। এবার দেখো ওই যে 10⁵, সো আমি সরাসরি লিখে দিচ্ছি যে 10⁵ যোগ হচ্ছে কত H রো জি, H রো জি, আর সাথে V1টা কত, এই V1টা হচ্ছে দেখো শুধুমাত্র V1টা আমরা V ধরছি, ওকে, ইকুয়াল টু P2 এর মানটা কি, P2 এর মানটা দেখো শুধু 10⁵, প্রশ্নে লেখাই আছে, সো বসাই দিলাম 10⁵, আর ইন্টু কত V2 এর মানটা কত 3V, 3 গুণ হয়েছে নিচ থেকে উপরে যাওয়ার কারণে 3V, ডান। এবার তুমি একটা কাজ করো, কাটাকাটি করে দাও খুব দ্রুত, এখান থেকে ভি কাটা চলে যাচ্ছে, হিসাবটা করলে কত আসবে দেখো, এখানে 3 × 10⁵, এখানে 10⁵ যোগ আকার আছে, এই মানটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তখন তুমি এরকম লিখবা যে H রো জি ইকুয়াল টু, খেয়াল করো এখানে আছে 3 × 10⁵, হ্যাঁ, আর এই জিনিসটা এখানে যোগ আছে, তাহলে আমি এই জিনিসটা ওপাশে নিয়ে কী করে দিলাম, বিয়োগ করে দিলাম, যে 10⁵। সো বিয়োগটা তুমি করবা ক্যালকুলেটারে, আর এখান থেকে তোমাকে বের করতে হবে কার মান, এইচ এর মান বের করতে হবে। তো সুতরাং তুমি এইচ এর মানটা কিন্তু বের করে ফেললা এখান থেকে, যে এইচ ইকুয়াল টু কী হয়, তুমি খেয়াল করো উপরে বিয়োগটা করলে তুমি পাবা 2 × 10⁵, আর নিচে রো আর জি চলে আসবে, এই রো আর জি চলে আসবে, দেখো রো আর জি গুণ ছিল ভাগ হয়ে যাবে, রো এর মান হচ্ছে 1000। সো পানির ঘনত্ব কিছু না বলে থাকলে 1000 নিবা, মিঠা পানি যদি বলে 1000 নিবা, সমুদ্রের পানি যদি বলে তাহলে দেখবা প্রশ্নে লেখা থাকবে 1020 বা 1025। লবণাক্ত পানির ক্ষেত্রে ঘনত্ব একটু বেশি হয়। হ্যাঁ, আর যদি স্পেসিফিক উল্লেখ নাই থাকে, তোমাকে বলে দেয় মিঠা পানি, লবণাক্ত পানি, মিঠা পানি মানে 1000 আর লবণাক্ত পানি মানে 1020 বা 1025 এরকম। সো উল্লেখ থাকে, আসলে তোমার টেনশন নেওয়ার দরকার নাই। সো 1000 গুণ আর জি তো কত 9.8। তো তুমি যদি এই মানটা এখানে একটু বসায় দাও, তাহলে তুমি দেখতেছো এখানে মান চলে আসলো। তো আলটিমেট মানটা কত, এই আলটিমেট মানটা হচ্ছে, এই হিসাবটা তুমি করে ফেলো ক্যালকুলেটারে, তাহলে তুমি দেখবা হচ্ছে কত আসবে, যে 20.4 এরকম কিছু একটা অ্যান্সার আসবে। সো এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর, যে উত্তরটা কত 20.4 মিটার, অর্থাৎ এই বুদবুদটা যে নিচ থেকে উপরে উঠলো এই উলম্ব দূরত্বটা কত, কতটুকু পথ সে পাড়ি দিল, অর্থাৎ হ্রদের গভীরতাটা কত, সেটা হচ্ছে 20.4 মিটার। সো সরাসরি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে যে একটি বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে আসলো, আয়তন 3 গুণ হয়েছে। আয়তন পরীক্ষা যদি 4 গুণ বলতো কি করতা, V/4V, খালি এখানে বসাই দিতা V/4V, পারবো তো। সো এই অঙ্কটা আগে ভালো মতো প্র্যাকটিস করো, কারণ এই অঙ্কটা পারা মানে অন্য সকল অঙ্ক জাস্ট এরকমই হালকা একটু চেঞ্জ হবে, হালকা একটু চেঞ্জ হবে। ওকে, সো আমরা এখান থেকে করে ফেললাম। সো এটা আমরা বুঝছি, অবশ্যই পারবো। তোমাকে আরেকটা প্রশ্ন বলছিল বুদবুদ কর্তৃক অতিক্রান্ত উলম্ব দূরত্ব, সো এখানেও কিন্তু এই অ্যান্সারটাও হবে। সো এর আমরা কি প্রথমে বলছিল গভীরতা কত, সুতরাং আমরা এখানে একটা জিনিস বের করছি যে এই হ্রদের গভীরতা, এটার অ্যান্সার আমরা বের করে ফেলছি।
অথবা তোমাকে আরেকটা জিজ্ঞেস করছিল যে বুদবুদ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, সেটাও সেম উত্তর, একই জিনিস। বুদবুদ কর্তৃক অতিক্রান্ত উলম্ব দূরত্ব, বুদবুদ কর্তৃক অতিক্রান্ত উলম্ব দূরত্ব, বুদবুদ কর্তৃক অতিক্রান্ত উলম্ব দূরত্ব। সো বুদবুদ কর্তৃক অতিক্রান্ত উলম্ব দূরত্ব কত? উলম্ব দূরত্ব হচ্ছে যে 20.4 মিটার। একই জিনিস, উত্তর একই আসলে। আশা করি বুঝতে পারছো। তবে এই প্রশ্নটা জিজ্ঞেস করার সাথে সাথে আমাদের এটা জিজ্ঞেস করতে পারতো, বা আমাদের আসলে এই প্রশ্ন জিজ্ঞেস নাই করতে পারতো, সরাসরি বলতে পারতো যে একটা হ্রদের তলদেশ থেকে এরকম উপরে আসছে, আয়তন 3 গুণ হয়েছে, তাহলে ওই হ্রদের তলদেশের চাপ কত? হ্রদের তলদেশের চাপ, এটা কিন্তু গ নাম্বারে আসে, ঘ নাম্বারেও আসে, ইম্পর্টেন্ট। হ্রদের তলদেশের চাপ হচ্ছে এটাই হচ্ছে হ্রদের তলদেশের চাপ। এই P1টাই হচ্ছে হ্রদের তলদেশের চাপ। সো তুমি এটাকে আলাদা করে মার্ক করে রাখো, এই জিনিসটা কিন্তু আলাদা করে মনে রাখো, এটাই কিন্তু হ্রদের তলদেশের চাপ। সো আমরা আসো একবার লিখে ফেলি এই জিনিসটা, অঙ্ক আকারে লিখে ফেলি। আমাদের আরেকটা অঙ্ক যে দিছিল এটা, হ্যাঁ, সো আমরা এটাকে আরেকটা অঙ্ক হিসেবে লিখে ফেলি, এক লাইনে লিখে ফেলি যে হ্রদের তলদেশের চাপ। সো সেক্ষেত্রে কি লিখে ফেলবো আমরা? হ্রদের তলদেশে চাপ। সো দ্রুত লিখে ফেলো, হ্রদের তলদেশে চাপ P1। তুমি এইখানে P1 দিছি, এখানে বইয়ে কিন্তু P2 লেখা থাকতে পারে, এখানে P1 লেখা থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, এটা কোনো সমস্যা না। নিচে চাপ কি হবে? উপরে যে চাপ যোগ এইচ রোজি, সোজা কথা। নিচে চাপটা কি হবে? উপরের চাপ যোগ এইচ রোজি। হ্যাঁ, সো উপরের চাপ P2 ধরছিলাম, তাহলে যোগ এইচ রোজি, কোনো কনফিউশন থাকার দরকার নেই। সো হ্রদের তলদেশের চাপ P1 সমান সমান কি হবে? উপরের চাপ কত? 10⁵ যোগ কত হবে? এইচ রো জি। সো এখানে তুমি মানগুলো বসাই দিবা, জাস্ট তোমার কাজ হচ্ছে এখানে মানগুলা বসাই দেওয়া। সো আমি এখানে মানগুলা বসাই দিচ্ছি, খেয়াল করো, এখানে বসাই দিচ্ছি পরবর্তী লাইন এখানে 10⁵ যোগ হচ্ছে এইচ রোজি। এইচ এর মান কত? আমরা বাইর করছিলাম 20.4। সো 20.4, রো এর মানটা হচ্ছে 1000, আর জি এর মানটা হচ্ছে 9.8। সো এই যে তুমি পুরোটা যখন যোগ করে দিবা, তখন তুমি এখানে একটা উত্তর পাবা যে সামথিং কিছু একটা আসবে, সামথিং প্যাসকেল। এটাই হচ্ছে হ্রদের তলদেশে চাপ। সো এভাবে তুমি কিন্তু বের করে ফেলতে পারো যে হচ্ছে একটা বুদবুদ নিচ থেকে উপরে উঠলো, গভীরতা কত, বা হচ্ছে এই হ্রদের তলদেশে চাপ কত। পরীক্ষা যদি এটা না চাইতো, তুমি এইটুকু বের করার পরে ডাইরেক্ট লিখতে হ্রদের তলদেশে চাপ, এরকম এভাবে। সো এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ, সবচেয়ে সহজ টাইপ হচ্ছে এটা। সো পরীক্ষা যদি তোমাকে এটা বলে, তুমি এইভাবে সিম্পলভাবে বের করে দিবা। এরপরে দেখি আমরা আমাদের আর কিভাবে চেঞ্জ করে আসতে পারে। সো আয়তন পর্যন্ত, আয়তন কয় গুণ হইলো এইটা বললে কিন্তু এই সেম অঙ্কটা করতে হবে। আয়তন 3 গুণ, 4 গুণ, 5 গুণ, খালি এখানে চেঞ্জ। এবার দেখো আয়তন সরাসরি দেওয়া থাকবে না, পরীক্ষা একটু চেঞ্জ করে দিবে। পরীক্ষা কিভাবে দিবে? একটি বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে চলে আসায় ব্যাসার্ধ দ্বিগুণ হয়, ব্যাসার্ধ দ্বিগুণ হয়। সো ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, তাহলে গভীরতা কত? সো এই অঙ্কটা আমরা সেমভাবেই করবো। হ্যাঁ, তো ব্যাসার্ধ দ্বিগুণ হলে তুমি অঙ্কটা সেমভাবে করবা। তুমি যদি হ্রদ না আঁকতে চাও, সমস্যা নেই, সরাসরি করে ফেলো। দেখো হ্রদের এই তল দেশে, হ্যাঁ, হ্রদের তল দেশে যে আমাদের আয়তন ছিল, সেটাকে ধরলাম কি? আয়তন ভি। আয়তন V1 সমান সমান ভি, নিচে ছিল ভি। যখনই এই নিচ থেকে উপরে উঠে, তখন কি বলছে? যে ব্যাসার্ধ দ্বিগুণ হয়। দেখো এই কথাটা বলা আছে যে তলদেশ হতে উপরে তলে আসায় ব্যাসার্ধ দ্বিগুণ হয়। তাহলে এখন গভীরতা কত? সো ব্যাসার্ধ বা ব্যাস যখন এরকম অঙ্ক বলবে, তোমার কাজ সেম, তুমি জাস্ট আয়তন কত গুণ হয় সেটা বের করে নিয়ে আসবা, তাহলে অঙ্ক হয়ে যাবে। কীভাবে তুমি করবা দেখো, তুমি জাস্ট এভাবে করে দিবা যে V1 সমান সমান ভি ধরছি আমরা, এবং এই ভি এর মান কত হবে? আমরা এখানে এই V1 সমান সমান যে ভি ধরছি, আমরা এরকম লিখে নিয়ে আসো যে এই V1 এর মানটা কত হবে। যেহেতু ব্যাসার্ধ বলছে, ব্যাসার্ধ দিয়ে আয়তন কত হবে? বুদবুদগুলো নর্মালি গোলক টাইপের হয়। সো এই গোলকের আয়তনের সূত্র হবে হচ্ছে এরকম, যেরকম যে 4/3 r কিউব, 4/3 r কিউব। হ্যাঁ, ব্যাসার্ধ, তাই ব্যাসার্ধ দিয়ে লিখলাম আমি আয়তনটা। ওকে, ব্যাসার্ধ বলছে যেহেতু, সো 4/3 r কিউব। আর চাপ কত? চাপ তো আগের মতোই, চাপ উপরে যেই চাপ, এখানে কোথাও কি বলা আছে যে বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ, অন্য কিছু বলা নেই, মানে নর্মাল চাপ যেটা, বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ কত? যে 10⁵ যোগ কত? এইচ রো জি। এতটুকু, জাস্ট এতটুকু জিনিস। এবার তুমি খেয়াল করো, আমি এখানে কাজ করে দিই যেটার মধ্যে, তাহলে কি করবো এখানে? সো এখানে লিখে ফেলি হচ্ছে আমরা P2টা লিখে ফেলি আমরা আগে, P2। সো P2টা কত হবে? P2টা কি? ওই উপরিতলে চাপ কত? নর্মাল চাপ 10⁵ প্যাসকেল, কিছু বলা নাই যেহেতু। আর V2টা কত হবে? দেখো আমরা এখানে কিন্তু সেম সূত্র লিখবো, ব্যাসার্ধ দিয়ে লিখবো, কারণ ব্যাসার্ধ দ্বিগুণ বলছে, আয়তনটা ব্যাসার্ধ দিয়ে লিখবো। 4/3 তোমাকে বলছে ব্যাসার্ধ দ্বিগুণ হয়, তাহলে আমরা কি লিখবো? 4/3 আর এর জায়গায় লিখবো 2r, জাস্ট এতটুকু লিখলাম আমরা, আর এর জায়গায় লিখলাম 2r। 4/3 r কিউব,
4/3 পাই হচ্ছে কত আমাদের এখানে আর কিউ। সো এতটুকু কাজ আমাদের এক্সট্রা, জাস্ট বসে ব্যাসার্ধ দ্বিগুণ হয়। সো আগে ছিল আমাদের আর, খেয়াল করো আগে ব্যাসার্ধটা ছিল হচ্ছে আমাদের আর, আগে ব্যাসার্ধ ছিল হচ্ছে আর, আগে ব্যাসার্ধ ছিল হচ্ছে আমাদের আর। সো আগে ব্যাসার্ধ ছিল আর, এখন হয়েছে কত 2r, তাহলে 4/3 পাই 2r কিউব, এরকম হবে। সো এখন আমরা এখান থেকে দেখো হিসাব করলে কি পাচ্ছি, তুমি একটু খালি জাস্ট হিসাবটা করে নাও যে v2 সমান সমান কি দাঁড়াচ্ছে। তুমি দেখো এখানে 4/3, এটা থাকলো 4/3 পাই, এইটুকুর কিউব করলে কত আসে, এখানে আর কিউব তো আসেই, আর 2 এর উপরে কিউব করলে কত আসে, এই 2 এর উপরে কিউব করলে আসে হচ্ছে 8, এই 2 এর উপরে কিউব করলে আসে হচ্ছে 8। তার মানে বর্তমানে আয়তনটা কত গুণ হয়ে গেল খেয়াল করছো, বর্তমানে আয়তনটা দেখো 8 গুণ হয়ে গেছে। আগে ছিল 4/3 পাই আর কিউব, আর এখন হয়েছে কত যে 8। তার মানে এরকম হলো না যে v2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, v2 এর পরিবর্তে লিখতে পারবো এই যে আমাদের 8 ছিল, তো সেই 8, এই যে 8 ছিল সেই 8, আর এটার পরিবর্তে কি লিখতে পারবো আমরা যে v1, 8v1, এটা তো v1 ছিল তাই না, সো 8v1। সো আগে আয়তন ছিল যা, এখন আয়তন কত গুণ হয়ে গেছে, যে তার 8 গুণ হয়ে গেছে। সো তোমার কাছে ব্যাসার্ধ দেওয়া থাকবে, তার মানে তোমার কাছে কি দেওয়া নাই, তোমার কাছে হচ্ছে এই আয়তন কতগুণ ছেড়ে দেওয়া নাই, তুমি জাস্ট এতটুকু বের করে নিবা। তারপরে অঙ্ক কিন্তু সেম আগের মতো, যে আমরা কি জানি যে এখানে তাপমাত্রা কোনো কিছু বলা নাই, তাহলে আমরা সরাসরি লিখবো যে P2V2 সমান সমান P1V1, তুমি লেখো সমস্যা নেই, যেটা আগে লেখো কোনো সমস্যা নেই, একটা লেখলে হইলো। সো এবার তুমি কি করলা, P2V2 সমান P1, এবার তুমি কি করবা, এই মানগুলো বসাই দিবা। P2 এর মান হচ্ছে কত 10⁵, তারপর হচ্ছে কত আমাদের এখানে v2 কত, দেখো লেখা আছে v2 কত 8v1, সো আমি এটা লিখে দিচ্ছি যে 8v1, সো v2 কত আমাদের 8v1। ওকে, ভালো কথা, ওই পাশে লিখি আমরা p1 এর মান কত, p1 এর মানটা একটু নিচে এক্সট্রা, সো 10⁵ যোগ হচ্ছে কত h আগের মতোই, আর v1 এর মানকে আমি জাস্ট v1ই ধরলাম, v1 কে কোনো কিছু বসাইলাম না, v1 হচ্ছে v1। সো এখন দেখো তুমি এদিকে কাটাকাটি চলে যাচ্ছে, এখান থেকে v1, এখান থেকে v1 কাটাকাটি যাচ্ছে। তো তুমি দেখো অঙ্কটা সেম একদম আগের মতো হয়ে গেল, যে তোমার এখান থেকে h দরকার, 10⁵ আছে, দিকে বিয়োগ করতে হবে। সো এখান থেকে আমি লিখে দিচ্ছি, এখানে আছে কত 8 × 10⁵ মাইনাস এখানকার যোগ আকার আছে, সো এদিকে এসে বিয়োগ হয়ে যাবে 10⁵, আর ইকুয়াল টু থাকতেছে কত h। সো সেম আগের মতো এখান থেকে h বের করব। সো h বের করব কিভাবে, খেয়াল করো যে এখানকার রোজিটা ভাগ হয়ে যাবে, সো এখানে বিয়োগ দিলে থাকতেছে 7 × 10⁵, 7 × 10⁵, আর রো এর মান সেম আগের মতো হচ্ছে 1000 × 9.8। সো আশা করি বুঝতে পারছো যে যখন এরকম ব্যাসার্ধ বলা থাকবে তুমি জাস্ট বের করে নিবা আয়তন কয় গুণ, বাকি অঙ্ক কিন্তু সেম, এরকম অঙ্ক যখন সামনে আসবে আর কিন্তু করবো না। সো আশা করি বুঝে গেছো। এখানে তুমি হিসাব করলে একটা মান পেয়ে যাবা, দেখবা যে অ্যাপ্রক্সিমেটলি 70 বা 71 দশমিক সামথিং, সো এটা আমি লিখে রাখলাম 71.2 বা 4, আমি লিখে রাখলাম। সো তুমি এই মানটা একটু এখান থেকে বের করে নিবা আর কি, হ্যাঁ। সো জাস্ট এরকম কিছু একটা আসবে, 70 71 এর মতো কিছু একটা আসবে। সো আশা করি বুঝতে পেরেছো যে কি করলাম। সো ব্যাস বলুক, ব্যাসার্ধ বলুক বা আয়তন বলুক, অঙ্ক মেইনলি লাস্ট এটাই আসবে। শুধু ব্যাসার্ধ বললে তোমাকে এভাবে করে আয়তন বের করে নিতে হবে। শর্টকাটটা কি, তুমি চিন্তা করো, ব্যাসার্ধ দ্বিগুণ। সো ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন কয় গুণ হয়েছে, 8 গুণ। এই 8টা আসলো কিভাবে, কিউব করে। তুমি সরাসরি কিন্তু এই জিনিসটা বের করে ফেলতে পারো, ব্যাসার্ধ দ্বিগুণ বলছে, সুতরাং আয়তন কয় গুণ হবে, সো আয়তন হবে হচ্ছে এই ব্যাসার্ধের কিউব গুণ, তুমি খালি কিউব করে দিবা। সো ব্যাসার্ধ কত 2 গুণ বলছে না, তখন তুমি পরবর্তী লাইনে কি লিখবা, সুতরাং v সমানুপাতিক কত 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে কত 8, এই সেই 8, শেষ। সো আমাদের এই পরীক্ষা এই অঙ্কটা ব্যাসার্ধ দিয়ে না বলে পরীক্ষায় ব্যাস দিয়েও বলতে পারতো। সো ব্যাস দিয়েও যদি বলতো তাহলে একদম হুবহু সেম অঙ্ক, তুমি জাস্ট কি করতা, এই যে এই অঙ্কটাই তুমি করতা। ব্যাস দিয়ে যদি বলে তাহলে আমি এই অঙ্কটাই মনে করো কপি করে নিচ্ছি, এখানে কপি করে, আচ্ছা কপি করে থাক, কপি করে থাক, আমি সহজ তোমাকে দেখাই দিচ্ছি। সো ব্যাস বলে তুমি কি করবা, ব্যাস বলে দেখো আমি এই পাশে কাজটা করে দিচ্ছি, আর এই দিকের মেন অঙ্কটা তুমি তো পারবাই। সেম আগের মতো ধরে নিলাম যে সাপোজ নিচে হচ্ছে আয়তন কত, এবার বলছে ব্যাস, ব্যাস দ্বিগুণ হয়। সো শর্টকাটটা হচ্ছে এইটা, যে ব্যাস দ্বিগুণ হইলেও এই ভি এর সাথে এই ব্যাসের সম্পর্ক ভি সমানুপাতিক হচ্ছে ডি কিউব। তার মানে ব্যাস দ্বিগুণ হইলে আয়তন কয় গুণ হবে, সেম সেই 2 কিউব গুণ, অর্থাৎ কয় গুণ, 8 গুণই হবে। তুমি এটা লিখে নিতে পারবা যে এবার ব্যাসের ক্ষেত্রে ব্যাস দেওয়া থাকলে আয়তনের সূত্র কি, তুমি জাস্ট এই কাজটা করে নেবা। আমরা জানি ভি সমান 1/6 পাই ডি কিউব, হ্যাঁ। আর এখানে তুমি কি লিখবা, v2 সমান কি লিখবা, এখানে সেম জিনিস লিখবা 1/6 পাই ডি কত হয়েছে, ব্যাস দ্বিগুণ হয়েছে, ডি এর জায়গায় তুমি লিখবা হচ্ছে 2d। তো দেখো সেই জিনিসটা আসতেছে 2d, আর উপরে আমাদের কি আছে, উপরে কিন্তু আমাদের সেই কিউবই আছে। তো এখান থেকে হিসাবগুলো তুমি কি পাচ্ছ, যে v2 সমান এখানে কি পাচ্ছ
যে 1/6 পাই এখানে ডি কিউব থাকতেছে, 2 এর উপরে কিউব মানে কত, এই 2 এর উপরে কিউব মানে কিন্তু সেই 8, তার মানে সেই 8 আগের মতো চলে আসলো, অর্থাৎ v2 সমান সমান কি হবে এখানকার 8 আর এই পুরোটা মানে কত v1। সো এই লাস্ট লাইনটা দেখো আবারও চলে আসছে, তাহলে কিউব করলেই পেয়ে যাচ্ছ তুমি। তারপরে তুমি একটু এরকম ভেঙে দেখাবা পরীক্ষা লেখার সময় কীভাবে লিখবা, যেন তুমি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো, এই জন্য এভাবে তুমি লেখাবা। এখানে লিখবা যে এখানে, তাই না, আমরা যেভাবে লিখতাম আর কি, এখানে দেওয়া আছে তাই না, ওই জিনিসগুলো আমরা এখানে লিখতেছি। আর এখানে উপরে চাপের মানটা কত হবে, উপরে চাপের মানটা হবে P2, সেটা কিছু বলা নাই, মানে কি নর্মাল চাপ 10⁵ প্যাসকেল। আর নিচে চাপের মানটা কত, আমরা নিচে চাপের মানটা বেশি থাকে, তাহলে কি হবে উপরে 10⁵ যোগ হচ্ছে কত H rho g। তার মানে সেম এখন এখানে বাকি অঙ্কটুকু হুবহু সেম, তুমি লিখে বলবা যে আমরা জানি বাকি অঙ্কটা কিন্তু হুবহু সেম। আশা করি বুঝতে পেরেছ যে কীভাবে করবা। সো লিখে দেবে এখানে আমরা জানি হচ্ছে কত, যে P2 V2 সমান সমান কত হচ্ছে P1 V1, জাস্ট মান বসাই দাও। P2 এর মান কত, P2 এর মান হচ্ছে আবার সেম হচ্ছে 10⁵ গুণ V2 কত 8 V1, আর P1 কত, P1 হচ্ছে 10⁵ যোগ হচ্ছে কত H rho g। যারা দুর্বল আছে তাদের জন্য আমি আরও একবার করে দিলাম যেন হচ্ছে তুমি হিসাবটা বুঝতে পারো। ওকে, আর V1টা কত, V1টা শুধু V1, এখন তুমি জাস্ট কাটাকাটি করে দাও, এখানকার V1 এখানকার V1 কাটা যাচ্ছে, তো হিসাব করলে তুমি এখান থেকে দেখবা আগের মতো করেই তুমি হিসাবটা করো, দেখবা এখান থেকে তুমি পেয়ে যাবা যে H rho g। তাহলে কি হবে, এখানে একটা যোগ আকার আছে, এই পাশে এসে বিয়োগ হলে কত চলে আসবে আগের মতোই 7 × 10⁵, এবং এখান থেকে তুমি সরাসরি H এর মানটা পেয়ে যাবা যে হচ্ছে 7 × 10⁵ ভাগ হচ্ছে কত রো জি, রো এর মান হচ্ছে কত 1000, আর জি এর মানটা হচ্ছে 9.8। সো এখানেও ভাগ করলে তুমি কিন্তু সেই আগের মতো একটা মান পেয়ে যাবে 71 সামথিং কিছু একটা আসবে, এত কিন্তু আসলে কি মিটার। সো এরকম ব্যাস বলুক ব্যাসার্ধ বলুক সেম একই স্টাইল, আশা করি বুঝতে পেরেছো। ব্যাস ব্যাসার্ধ আয়তন এই তিনটে সবচেয়ে বেশি আসে, এই জন্য আমি করে দিলাম এই তিনটা একদম আমি লিখিতভাবে পুরোটা করে দিলাম, কারণ এটা পরীক্ষায় সরাসরি আসে। ব্যাস এত গুণ হয়েছে গভীরতা কত, ব্যাসার্ধ এত গুণ হয়েছে গভীরতা কত, আয়তন এত গুণ হয়েছে গভীরতা কত, খুবই সিম্পল আয়তন একটা। সো আশা করি এটা একদমই ক্লিয়ার কিভাবে আসবে বুঝতে পেরেছ। পরীক্ষা কিন্তু যদি একটু কঠিনভাবে বা একটু হালকা একটু চেঞ্জ করে দেওয়ার চিন্তা করে, তাহলে এরকমভাবে কিন্তু দিতে পারে যে একটি বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরিতলে আসায় পৃষ্ঠতলের ক্ষেত্রফল দ্বিগুণ হয়, গভীরতা কত। যদি আয়তন কত গুণ হয় সেটা তোমাকে বইলা দেয়, যেমন তুমি লাস্টে পেয়ে গেলা আয়তন 8 গুণ হয়, তাহলে অঙ্কটা কি একদম হুবহু আগের মতো না। তুমি খালি কষ্ট করে বের করবা এই জিনিসটাই যে আয়তন কত গুণ হচ্ছে, তাহলে তোমার কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। যেমন এই অঙ্কটা আমরা চেষ্টা করি, এখানে তোমাকে কি বলছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল দ্বিগুণ হয়েছে। সো এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল দ্বিগুণ হওয়া তার মানে কি, আমরা লিখে নিচ্ছি এখানে যে এখানে আমাদের প্রশ্নে কি বলছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সো পৃষ্ঠতলের ক্ষেত্রফল দ্বিগুণ, সো পৃষ্ঠতলের ক্ষেত্রফল দ্বিগুণ, তার মানে ক্ষেত্রফল দ্বিগুণ হয়েছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল দ্বিগুণ হলে এখন আমরা বাকিটুকু এখান থেকে বের করি। সো চিন্তা করো আমরা সূত্র জানি কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, যে এই ইকুয়ালটু হচ্ছে 4πr²। সো ক্ষেত্রফল যদি দ্বিগুণ হয় তাহলে ব্যাসার্ধ কয় গুণ হয়েছে, তুমি একটু চিন্তা করো তো এখান থেকে যে এই 4πr² আমাদের কি যে হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সো 4πr²। সো এখান থেকে যদি আমরা এক কাজ করি যে আর এর সাথে এর সম্পর্ক চিন্তা করি, দেখো তো এ আর আর এর সম্পর্ক হচ্ছে এরকম। সো এখান থেকে আর সমান কি লেখা যাবে, বা আমি কি লিখতে পারবো, ব্যাপারটা এরকম না যে r² সমানুপাতিক হচ্ছে কি এ, তাই না, ব্যাপারটা তাই না, যে r² আর এ কিন্তু সমানুপাতিক। তাহলে আর সমানুপাতিক কি হবে একটু চিন্তা করো, এর উপরে রুট করে দিবা, এর মান কত গুণ হয়েছে দেখো ক্ষেত্রফল এ, এই ক্ষেত্রফল এটা মানে কি যে এ দ্বিগুণ হয়েছে, তাই না, যে এ দ্বিগুণ। সো এর মান যদি দ্বিগুণ হয় তাহলে আর এর মান কত গুণ হবে, তুমি জাস্ট এভাবে লিখে দিবা যে আর এর মান কি দ্বিগুণ বলছিল, তাহলে 2 বসাই দিলাম, তাহলে আর এর মান কত হবে, যে আর এর মান হবে √2 গুণ। আর তুমি আবার কি জানো যে আর এর মান যদি √2 গুণ হয় তাহলে আয়তন কত গুণ হবে, তুমি আরেক লাইন লিখে দিবা যে সুতরাং আয়তন কি হবে, আয়তন কি লিখবা যে আয়তন V2। সো উপরের V2 লিখতেছো আর কি, আয়তন V2 কি লিখবা, সূত্র আগের মতোই 4/3πr³। আর এর মান কত, আর এর মান তো √2 গুণ হয়েছে তাই না, সেখানে আর এর মানটা হচ্ছে √2। সো √2 এর উপরে কিউব করে দিবা 4/3πr³। সো এরকম ভাবে বের করে ফেলতে পারো সরাসরি, অথবা তুমি ডিরেক্ট লিখতে পারতা যে সুতরাং আর যদি √2 গুণ হয়, হ্যাঁ আর যদি √2 গুণ হয় তাহলে আমাদের আয়তন কত গুণ হবে, √2 কিউব গুণ, শেষ। তুমি এত কিছু না লিখে তুমি এভাবে বের করতে পারতা, √2 গুণ।
বা তুমি হচ্ছে এভাবে লিখতে পারো সরাসরি আয়তন V2, আমি সরাসরি সংক্ষেপে করে দিচ্ছি এবার একটা। সো এতটুকু আবার একবারও দেখো, তোমাকে প্রশ্নে বলছিল পৃষ্ঠতলের ক্ষেত্রফল দ্বিগুণ হয়। সো ক্ষেত্রফল যদি দ্বিগুণ হয় তাহলে ব্যাসার্ধ কত গুণ হবে? সো তুমি কি করবে, আমরা জানি a সমান 4πr², সো r স্কোয়ারের সাথে এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে r এর সাথে এর সম্পর্ক কি হবে? √a। তাহলে জিনিসটা হচ্ছে কি, সরাসরি আমি আরেকটু সুন্দর করে লিখি, তুমি জানো আর একটু ভালো বুঝতে পারো আর কি। হ্যাঁ, তখন তুমি লিখে নিবে যে r এর সাথে এর সম্পর্ক √a। তার মানে হচ্ছে এই জিনিসটা যখন তোমাকে ক্ষেত্রফল দিবে, পরীক্ষা যখনই ক্ষেত্রফল দিবে, তুমি কি করবা, এটাকে রুট করে দিবা। ক্ষেত্রফলকে রুট করলে ব্যাসার্ধ কত গুণ সেটা পেয়ে যাবা। তার মানে আর এর মানটা হবে কি, √a এবং সাথে গুণ, এত গুণ। হ্যাঁ, সো আর এর মানটা যদি পেয়ে যাও, তখন সেখান থেকে তুমি কি করবে, যেমন আর এর মানটা এখানে আমরা কত পাইলাম, সুতরাং এখান থেকে দেখতে পাচ্ছি যে আর এর মানটা ক্ষেত্রফল যদি দ্বিগুণ, তাহলে কত আসছে আমাদের, যে √2। আর এর মানটা হচ্ছে কত, √2 গুণ হয়েছে আমাদের। আচ্ছা ভালো, আমরা লাস্ট এক লাইনে সংক্ষেপে বের করে ফেলবো, এত টাইম নিব না এবার। সুতরাং ভি কত গুণ হবে, আয়তন কত গুণ হবে? সো ভি আমরা জানি ভি এর সাথে আর এর সম্পর্ক আবার কিউব। কেন? ওই যে আমরা শিখছিলাম যে ভি ইকুয়াল টু, সূত্র কি ছিল, 4/3πr³, মনে আছে? সো 4/3πr³। সো ভি এর সাথে আর কিউব, তুমি সরাসরি লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই তাতে। ভি এর সাথে আর কিউব যদি সমানুপাতিক, সুতরাং তাহলে এখান থেকে তুমি কি লিখবা, সুতরাং যে এই ভি সমানুপাতিক আর এর মান কত, √2, তুমি √2 গুণ করে দিবা, √2 কিউব গুণ করে দিবা। সো এত গুণ, তাহলে আয়তন কত গুণ হবে, বেসিক্যালি ভি সমানুপাতিক √2 কিউব। তবে তুমি জাস্ট এই দুইটা লাইন তুমি মনে রাখবা, যে ক্ষেত্রফল দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করবে এভাবে, আর ব্যাসার্ধ থেকে আয়তন বের করবে এভাবে। সো মানে এই দুইটা লাইন যদি মনে রাখতে পারো, তাহলে তোমার কিন্তু কাজ শেষ। তাহলে তোমাকে এই দুইটা লাইন বেসিক্যালি মনে রাখতে হবে, ক্ষেত্রফল থাকলে ব্যাসার্ধ বের করবে রুট করে, আর এই ব্যাসার্ধকে আবার কিউব করে দিলে পাই যাবো কি, আয়তন। সো তুমি এখান থেকে পেয়ে গেলা যে √2 কিউব। এবার বাকিটুকু অঙ্ক একদম সেম, বাকিটুকু অঙ্ক একদম সেম। তো এটা আসলে কার মান, V2 এর মান। হ্যাঁ, এটা হচ্ছে V2 এর মান, যেটা আসবে সেটা হচ্ছে কি, নতুন পরের আয়তন V2 আর কি। দ্যাটস ইট, মানে উপরের আয়তন। এখন বাকিটা তুমি লিখে ফেলবা। তো হলো কি, আমরা জানি হচ্ছে এরকম সেম, আর বাকি এখানে লিখলাম না P1 V1, এটা তো মনেই থাকবে। P1 V1 সমান হচ্ছে P2 V2। P1 কি হয় আমাদের মনে আছে, যে নিচের চাপ কি হয়, নিচের চাপ আমাদের কি হয়, যে P1 সমান উপরের হচ্ছে 10⁵, উপরে 10⁵ যোগ হচ্ছে কত, h ρg। আর আমরা ধরে নিই কি, আমাদের নিচে যে আয়তন, সেই আয়তনটা কত, নিচে আয়তনটা হচ্ছে আমরা শুধু ভি ধরলাম। আর এখানে কত গুণ হয়েছে, এখানে নতুন আয়তন কত হয়েছে, এটা হচ্ছে V2 আর কি। হ্যাঁ, সো V2টা এত গুণ হবে আর কি, এত গুণ। সো আমরা সেটা বসাই দিই এখানে, P1 V1। সো আসো আমরা এখানে বসাই দিই, কেউ যদি হিসাবে গড় মিল না করো, তাই আমি নিজেই করে দিচ্ছি। সো 10⁵ যোগ h ρg, h ρg এখানে থাকলো। আর V1টা কত হবে, V1টা হচ্ছে আমাদের যে ভি, শুধু ভি। আর P2 কত, P2 হচ্ছে শুধু 10⁵। আর V2 এর মানটা কত, এটা কিন্তু বেসিক্যালি V2। সো আমি লিখেই দিচ্ছি এখানে, তোমার সুবিধা হবে যে এটা আমাদের V2। সো V2 এর মানটাই এত গুণ হবে। তো তুমি কি করবে, এখানে এই যে √2 লিখছিলা, সো এই যে √2 কিউব, এটাই করে দিলা। বা তুমি √2 কিউব করলে কত আসে, √2 কিউব করে তুমি পাবা হচ্ছে 2√2। হ্যাঁ, সো তুমি সেটাও লিখে দিতে পারো, আমি সেটাও লিখে দিই, তো তোমারই সুবিধা হবে। তো এখানে হিসাবটা করলে বেসিক্যালি কত আসছে আমাদের, যে V2 আসলে কি আসছে, তাহলে V2 তুমি ইকুয়াল দিয়ে লিখবে। এবার V2 কি হবে, যে 2√2, এটা করলে 2√2 আসে। আর ইকুয়াল দিলাম যেহেতু, তাহলে আমরা কি লিখবো, যে ইন্টু হচ্ছে কত, V1, মানে এই আগে V1 যা ছিল তার 2√2 গুণ হয়েছে। এরকম দেখো, লাইনটা বুঝাই দিই, অনেকে খুবই দুর্বল যারা, তারা বুঝতে অসুবিধা হবে, বলে দিচ্ছি। আমরা জানতাম ভি এর সাথে, আমরা জানতাম হচ্ছে এরকম যে ভি এর সাথে আর এর কিউবের সমানুপাতিক। আচ্ছা ভালো, সো V2টা কি হবে, যে √2 গুণ। সো আমি কি করে দিলাম, এই √2 যখন করলাম, √2কে কিউব করলাম, আসলো 2√2, আর সাথে V1 লিখে দিলাম। এই গুণ লিখছিলাম না, তার মানে কি, যে V1 এর এত গুণ, V1 এর এত গুণ। সো আমি V1টা লিখেই দিলাম। তো তোমার তখন এখানে লিখতে সুবিধা হবে। সো তুমি জাস্ট এভাবে বসাই দিবা। যদি 3 থাকতো, √3 থাকতো, তাহলে √3 কিউব করতে যা আসতো তাই, সাথে V1 লিখেই দাও, যে V2 এর মান হবে এত V1। সো এখানে তুমি বসাই দাও যে এখানে তুমি বসাই দাও যে কত, এখানে তুমি বসাই দাও হচ্ছে 2√2। ওকে, বসাই দাও কত, এখানে 2√2, আর সাথে কত আছে, V1। সো V1 তো এদিক থেকে কাটাকাটি যাবে, কোনো সমস্যা নাই যাতে। এই যে V1 এবং হচ্ছে এখান থেকে, এর আমাদের V1 তো ছিল, তাই না? সো আমি V1 লিখেই কাটতেছি। V1 এর মান ভি বসাও বা কাটাকাটি করো, তাতে কোনো সমস্যা নেই, একই জিনিস, বাদ চলে যাবে, শেষ। এখন বাকি জাস্ট তুমি এখান থেকে এইচ বের করে ফেলো। তাহলে কি আসবে দেখো, এখান থেকে আসতেছে হচ্ছে h ρg। এখানে আসতেছে কত, যে 2√2 ইন্টু 10⁵ মাইনাস হচ্ছে কত, এখানকার শুধু একটা 10⁵ আছে,
আর 5 আছে, আর দরকার হচ্ছে আমাদের এইচ। তাহলে কী করবো আমরা, এই পুরোটুকু হিসাব করে দেবো যে 2√2 ইন্টু 10�5 মাইনাস 10⁵ আর ডিভাইডেড বাই কত, রো এর মানটা হচ্ছে 1000, কিছু না বললে 1000, আর 9.8। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিস। সো এখান থেকে আমরা এখান থেকে বের করে ফেললাম। ওকে, সো এই হচ্ছে আমাদের ফর্মুলা। সো দ্যাটস ইট। এখান থেকে তুমি হিসাবটা জাস্ট করে দাও, করে দেখো কত সামথিং কিছু একটা মিটার আসবে। সো এইটুকু, এই গুণটুকু তো করতে পারবা, এখন তো আর কান্নাকাটি করা যাবে না যে ভাই কইরা দেন, এইটুকু তো ক্যালকুলেটারে বসাইতেই পারবো না। কিন্তু এইটুকু ক্যালকুলেটারে বসাতে না পারো তাহলে আল্লাহর হস্তে এইচএসসি আর দেওয়ার দরকার নাই, ঠিক আছে? সো ক্যালকুলেটার বসাই দাও, তো চলে আসবে, ডান। সো এরকমভাবে চেঞ্জ করে যদি আসে ইনশাল্লাহ আমরা অবশ্যই পারবো। সো ক্ষেত্রফল বললে কী করবা, সামারি করে দিচ্ছি। ক্ষেত্রফল বললে আগে ব্যাসার্ধ কয় গুণ সেটা বের করে নেবা, √a করে দিবা। ক্ষেত্রফল 5 গুণ, তাহলে √5 শেষ, ব্যাসার্ধ চলে আসলো। আর ব্যাসার্ধকে পরে কিউব করে দিবা, √5 কিউব করলে যা আসবে তাই, সেটাই হবে কি v2 এর মান। √5 কিউব করবা যা আসবে তাই, ওরকম। ওকে, আশা করি এবার ক্লিয়ার। সো এরকমভাবে আসতে পারে। এবার 4 নাম্বারটায় দেখো এরকম আসবে যে হচ্ছে যে এই ব্যাসার্ধের পরিবর্তন বা হচ্ছে তোমাকে বলবে হচ্ছে কি আয়তনের পরিবর্তন, এরকম তোমাকে জিজ্ঞেস করবে। আমি এই অঙ্কটা কপি করে নিচ্ছি, কারণ এখানে আমাদের 2টা অঙ্ক আছে, আমি এখানে কপি করে নিচ্ছি। সো তুমি খেয়াল করো 4, যদি 4 সেন্টিমিটার ব্যাসের একটি বায়ুর বুদবুদ 20 মিটার গভীর হ্রদের তলদেশ থেকে উপরিতলে আসে। সো আমাকে বলেই দিছে যে 20 মিটার গভীর। সো এখানে গভীরতাটা আমাদের প্রশ্নে বলা আছে। সো আমরা কি করবো এখানে, সো আমাদের গভীরতাটাই বলা আছে যে গভীরতার মানটা হচ্ছে কত, 20 মিটার। এটা প্রশ্নে আমাদের বলা আছে গভীরতা হচ্ছে 20 মিটার, এবং বলছে 4 সেন্টিমিটার ব্যাসের একটি বায়ুর বুদবুদ উপরিতলে আসে। সো এখানে যখন ছিল, সে নিচে যখন ছিল তখন তার আয়তন কি ছিল, আয়তন হচ্ছে স্যার এরকম ছিল যে হচ্ছে 4/3 পাই, 4/3 কত, 4/3 কিউব। হ্যাঁ, নিচে যখন ছিল তাহলে লিখলাম 4/3 কিউব। আর তখন ও ব্যাস বলছে। সো ব্যাস বললে তুমি চাইলে কি করতে পারো, ব্যাস বললে তুমি ব্যাসের সূত্র দিয়ে লিখতে পারো। তুমি লিখতে পারো, এরকম লিখতে পারো যে হচ্ছে 1/6 পাই ডি কিউব। ব্যাস বলছে, তোমার যদি মন চায় না ভাই আমি ব্যাসের সূত্র লিখবো, লেখো, কোনো সমস্যা নেই। সো 1/6 পাই ডি কিউব। আর তোমাকে D1 লেখো, কারণ যেহেতু নিচে ছিল তো নাম দিলা হচ্ছে D1। প্রশ্নে বলা আছে 4 সেন্টিমিটার ব্যাসের একটা বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরিতলে উঠছে। সো তলদেশে যখন ছিল তখন তার এই ব্যাস কত ছিল, তখন তার ব্যাস ছিল হচ্ছে D1, 4 সেন্টিমিটার। তো তুমি তখন D1 এর মানটা প্রশ্নে বসাই দিবা যে D1 এর মানটা কত, সেটা আমি লিখে দিচ্ছি এখানে, পরে বসাবো যে D1টা বলছে 4 সেন্টিমিটার। সো সেন্টিমিটারই বসাচ্ছি আমরা, না সেন্টিমিটারে বসাবো না, কাজ করি, কারণ এটা মিটারে লেখা। তো এই 4 সেন্টিমিটার, সো এটাকে ভাগ করে দিব আমরা, তাহলে ভাগ করলে চলে আসবে কত, 0.04 মিটার। মিটার নিয়ে নিলাম। ওকে, এখন বলছে যে আয়তনের শতকরা পরিবর্তন কত। আর উপরে হচ্ছে P2 এর মানটা আমরা জানি, কিছু বলে নাই, তার মানে স্বাভাবিক চাপ 10⁵ প্যাসকেল। প্রশ্ন জিজ্ঞেস করছে আয়তনের শতকরা পরিবর্তন কত, তার মানে উপরে যখন এসে পৌঁছাবে তখন আয়তন কত সেটা আগে বের করব আমরা, তারপরে শতকরা পরিবর্তন করা যাবে। তার মানে এখানে বলছে হ্রদের তলদেশ থেকে এই বুদবুদটা উঠতেছিল, উপরে আসার পরে আয়তন কত হবে বা আয়তন কত পরিবর্তন হবে, শতকরা। সো আমরা আগে নর্মালি উপরে আসার পরে আয়তন কত সেটা বের করে নিই। সো আমরা লিখবো এখান থেকে যে হচ্ছে P2 V2, সেই একই সূত্র, তাপমাত্রা দিয়ে কোনো কিছু বলা নাই, সো তাপমাত্রা নিয়ে কোনো ঝামেলা করবো না আমরা। সো আমরা লিখে ফেলে আসবো এখান থেকে, কি লিখবো এখানে যে P2 V2 সমান সমান কি লিখবো আমরা, P1 V1, দ্যাটস ইট। সো এখান থেকে তুমি যখন এই কি করবা যে V2 এর মানটা তোমাকে বের করতে বলছে বেসিক্যালি, যে V2। সো V2 সমান সমান কী হবে, আসো আমরা এখানে দাগ দিয়ে এই পুরোটা আমরা করে ফেলি। দাগ দিয়ে নিয়ে আমরা এখান থেকে দাগ দিয়ে আমরা সেখানে মানগুলো বসাই দিতে থাকি। সো বসালে কী আসবে তুমি একটু খেয়াল করো। সো দেখো এখানে কী কী আসে, P1 ছিল। সো P1 এর মানটা কত, P1 এর মানটা আমরা জানি সবসময় কী হয়, যে P1টা তো আগের মতোই হয়, উপরে যেই চাপ সেই চাপের সাথে, উপরে চাপের সাথে আমাদের যোগ হবে কত, যে H⍴g, সেটা তো আগের মতোই, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো আমরা সেখানে P1টা সেম একইভাবে বসাই দিচ্ছি, 10⁵ যোগ হচ্ছে কত, H⍴g, কিরে কিসের মান, আমাদের P1 এর মান। ওকে, H এর মানও কিন্তু আমরা জানি, প্রশ্নে বলা আছে। V1টা কত, V1 হচ্ছে আমাদের দেখো এই যে V1 1/6 পাই ডি কিউব। সো আমরা এখানে লিখতেছি যে 1/6 পাই ডি কিউব, 1/6 পাই ডি কিউব, সরাসরি লিখে দিলাম, তাতে কোনো আপত্তি নেই, সরাসরি মানটা আমরা বসাই দিতে পারলাম। নিচে কি হবে, V2 হলে নিচে হচ্ছে এই P2টা চলে আসবে। সো আমরা এখান থেকে এই V2টা বের করতেছি। সো P2 এর মানটা কত, 10⁵ 5।
সো ডি এর মানটা তো বসানো হলো না, সো তুমি কি করবা, এখানে ডি এর মানটা এখানে জাস্ট একটু বসাই দিবা। সো ডি এর মানটা বসাইলে কি থাকে তুমি একটু খেয়াল করো, আমরা এটা এখান থেকে ডি এর মানটা বসাই দিচ্ছি। এসো, সো এই হচ্ছে, হ্যাঁ, সো কী হবে এখানে তুমি জাস্ট একটু খেয়াল করো যে কী হবে, খেয়াল করো 10⁵। ওকে, সো আমরা এখানে এই জায়গাটার মধ্যে মানগুলো বসাই দিয়ে আসো। এইসের মান আমরা এইসের মান আমরা বসাই দিই, রো এর মান বসাই দিই, জি এর মান বসাই দিই। সো একটু খেয়াল করো কত কত আমাদের এখানে আসে। এইসের মানটা কত দেখো, প্রশ্ন বলা ছিল যে 20 মিটার, 20 মিটার। সো এইসটা হচ্ছে আমাদের এখানে 20। তারপরে রো এর মান কত, 1000, 1000 আর কি, হ্যাঁ। আর সাথে কি আছে আমাদের, সাথে আমাদের আছে হচ্ছে জি, সাথে আমাদের আছে হচ্ছে জি 9.8, হ্যাঁ। সো এটা আমরা একটু সরাই দিচ্ছি সুবিধার জন্য। সো এই হচ্ছে আমাদের এখান থেকে জিনিস। সো আমরা বসাই দিচ্ছি এখানে কত, 9.8। সো আমরা এইটুকু আগে হিসাব করবো, তারপরে যোগ করবো, কেমন, আমরা জানি যে আগে গুণ করতে হয় পরে যোগ করতে হয়। সো তারপরে 1/6 পাই ডি কিউব। সো আমরা আসো ডি এর মানটা বসাই দিচ্ছি। ডি এর মানটা প্রশ্ন কত বলছিল, সো তুমি এখানে খেয়াল করো যে 0.04। 1/6 পায়ের মান কত, 3.14। আর ডি এর মানটা হচ্ছে যে 0.04। আর আমরা কি করব, কিউব আছে কিন্তু 1/6 পাই ডি কিউব। সো এই হচ্ছে পুরা জিনিস, এই হচ্ছে পুরা জিনিস। তুমি কি করতে পারো, এখন পুরা জিনিসটা হিসাব করবা। হিসাব করলে পেয়ে যাচ্ছ V2 কত, নতুন আয়তন কত, যখন এই বুদবুদটা নিচ থেকে উপরে উঠবে তখন আয়তন কত হবে, আয়তন কত হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো এভাবে। তা তুমি এখানে পেয়ে যাবা কি, যে আয়তনের এই মানটা। এবং তুমি যে কাজটা করতে পারতা যে 1/6 পাই ডি কিউব করলে কত আসে সেটা আমরা সরাসরি আলাদা করে বেরই করতে পারি। এবং এই মানটা বের করলে আসে কত, এই মানটা বের করলে কত আসে একটু বের করে আসো, তোমাকে আমি ক্যালকুলেটর সহই করে দিচ্ছি, তুমি যেন বুঝতে পারো, হ্যাঁ। তাহলে 1/6 পাই ডি কিউব, এই মান যদি আমি ডি এর মান বসাই দিই তাহলে কত আসে খেয়াল করে, এই যে এই মানটা আমরা লিখি, তাহলে আসে কত খেয়াল করো, যে কিউব করে দিই আমরা আগে 0.04, উপরে হচ্ছে আমাদের কিউব আছে, আর এর সাথে গুণ দিব আমরা কত 3.14, আর ভাগ দিব হচ্ছে কত 6 দিয়ে। এটা করলে আমাদের আসে 3.3 10⁵। আমি এই মানটা এখানেও লিখে নিচ্ছি যে 3.33 ইন্টু 10⁻⁻5, এটা কি আসবে একক মিটার কিউব, মানে এইটুকু আসছে আমাদের। সো এইটুকু কি আকার আছে, গুণ আকারে আছে। এবার সো আমরা আগে কাজ করি, এখানেও সেটা লিখে নিই তাহলে। সো আমরা এখানেও লিখে নিচ্ছি, এখানে আমরা লিখে নিচ্ছি V2 হিসাবের জন্য। সো এইটুকু আচ্ছা আমরা পরে একবারই উত্তর লিখব। এইটুকুর সাথে আমরা এবার এইটুকু গুণ করি আমরা আগে। ওকে, আমাদের এখানে আছে হচ্ছে 20 ইন্টু 1000, যাদের ই ক্যালকুলেটার একেবারে তুলে দিবা সমস্যা নেই এত। আর যোগ আছে হচ্ছে 10⁵। ওকে, আর গুণ আকারে পুরোটার সাথে আছে যে ওই মানটা 3.33 ইন্টু 10⁻⁻5। তো আমাদের এই মানটা আসে, ভাগ দিব হচ্ছে আমরা 10⁵। সো আমাদের এখানে মানটা আসে 9.8 10⁻⁻5। এখানে মানটা আসে আমাদের কত, 9.8 ইন্টু 10⁻⁻5, এত কি মিটার কিউব। তাহলে তুমি খেয়াল করো, আগে ছিল হচ্ছে এই মানটা, যে পূর্বে আয়তন ছিল কত আমাদের, এত V1 ছিল এত আমাদের। আমাদের পূর্বে V1 ছিল কত, যে আমাদের পূর্বে V1 ছিল হচ্ছে এটা, এই যেটা, হ্যাঁ আচ্ছা এখানে সুন্দর হইতেছে না, এখানে দিয়ে রাখি। সো V1 ছিল আমাদের কত, V1 ছিল 3.3। আর V2 হলো কত আমাদের, দেখো নতুন আমরা পাই গেলাম একটা, হ্যাঁ নতুন আমরা একটা পাই গেলাম এখান থেকে, এটা হচ্ছে আমাদের V2। তাহলে বুঝতেই পারতেছো 3.3 থেকে 9 অবশ্যই বাড়ছে। তাহলে তুমি লিখবা কি, সুতরাং আয়তনের শতকরা পরিবর্তন এক লাইনে কিভাবে লিখবা। সো আয়তনের শতকরা পরিবর্তন, আয়তনের শতকরা পরিবর্তন, কিভাবে শতকরা পরিবর্তন বের করতে হয় খেয়াল করো। সুতরাং আয়তনের শতকরা পরিবর্তন, আয়তনের শতকরা পরিবর্তন। আয়তনের শতকরা পরিবর্তন ইকুয়াল টু কি হবে, আয়তনের শতকরা পরিবর্তন হবে হচ্ছে এরকম, এভাবে বের করবা। উপরে কি করবা, উপরে হচ্ছে এরকম যে V2 মাইনাস V1, মানে বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ করবা আগে, হ্যাঁ। আর নিচে কি হবে, নিচে হচ্ছে আদি মানটা দিয়ে ভাগ করব। তাহলে শতকরা পরিবর্তনকে বের করতে হয়, নিচে আদি আর উপরে পরিবর্তন, আর ইনটু কি হবে, ইনটু হচ্ছে 100%, শেষ, ঠিক আছে। এই জিনিসটা করলে কত আসে আমি নিজেই ক্যালকুলেটর করে দিচ্ছি। সো V2 এর মানটা হচ্ছে এত, মাইনাস
v1 এর মানটা হচ্ছে এত 3.33 ইন্টু 10⁻⁻5। সেটা বিয়োগ করলাম আমরা, একটা মান আসলো এত, ভাগ দিব কত দিয়ে, ভাগ দিব v1 দিয়ে, মানে এটা দিয়ে 3.33 ইন্টু 10⁻⁻5। সো এই একটা মান আসছে 1.96, আর ইন্টু হচ্ছে কত 100, তার মানে আসবে হচ্ছে 196%। তার মানে 196 এর আশেপাশে কিন্তু একটা মান তোমার আসবে 196%। তার মানে কিন্তু কি হয়েছে, আয়তনের শতকরা পরিবর্তন কত হয়েছে, 196% পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আয়তনের শতকরা পরিবর্তন, আয়তন কতটুকু বাড়ছে। সো এইভাবে তুমি কিন্তু করে ফেলতে পারো যে আয়তনের কতটুকু পরিবর্তন হবে, শতকরা পরিবর্তন। সো শতকরা পরিবর্তন বলে এভাবে করবা, নিচে আদি উপরে পরিবর্তন, আদি ছিল v1 আর উপরে যে পরিবর্তন হচ্ছে v2 - v1। ওকে, এরকম। সো আশা করি বুঝতে পারছো শতকরা পরিবর্তন করবা। যদি এই প্রশ্নটাই তোমাকে দিত, দিয়ে বলতো কি ব্যাসার্ধের শতকরা পরিবর্তন কত, তাহলে আমরা দেখো এখানে যে অঙ্কটা করলাম, সো এখান থেকে আমরা এতটুকু অংশ আমরা এটাকে কপি করি, তাহলে সুবিধা হবে আমাদের। তাহলে আমরা দেখো এখান থেকে কিছু অংশ আমরা করে নিলাম, আমরা বের করলাম যে আয়তন কত হয়েছে। সো ব্যাসার্ধের পরিবর্তন হলে তুমি কিভাবে করতে অঙ্কটা, সেটা তোমাকে এবার আমি দেখাই। সো এবার তুমি এই অঙ্কটুকু আগে করবা, যদি তোমার পরীক্ষাটা চাই। হ্যাঁ, তুমি আগে এটুকু আগে করবা, তুমি করবা। ঠিক আছে, সো এটুকু তুমি আগে করবা। সো এটা করার পরে খেয়াল করো, আমি এটাকে উঠায় রাখি এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের v2 এর মান, যে v2 কত হয়েছে এত। তাহলে v2 তে এত হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে। হ্যাঁ, তাহলে খেয়াল কত তুমি লিখবা তখন, সুতরাং ব্যাসার্ধ, তাহলে v2 এত হলে আমরা v2 এর সূত্র আবার কি জানি, আমরা আবার জানি হচ্ছে এই v2 সমান আবার কি লেখা যায়, এখন v2 সমান লেখা যায় হচ্ছে, আমরা জানি এরকম যে 4/3 পাই r2 কিউব, তার মানে এটা কি শেষ ব্যাসার্ধ, ইকুয়াল টু কত এই মানটা, মানে v এর পরিবর্তে আমরা এটা লিখছি 9.8 ইন্টু 10⁻⁵। সো এখান থেকে তোমাকে কি করতে হবে, r2 বের করতে হবে। সো আমরা এখানে লিখে নিচ্ছি যে r2 কিউব, এটা করলে কত আসে। সো 4/3 পাই দিয়ে আমরা ভাগ করে দিব, একেবারে করে দিই, আশা করি আচ্ছা অনেকে বুঝবেন, আবার লিখেই দিচ্ছি 9.8 ইন্টু 10⁻⁵। হ্যাঁ, আর এখানে খেয়াল করো 4/3 পাই সেটা নিচে দিয়ে দিবা। সো এখানে আসলো তোমার 4/3, আর পায়ের মান কত 3.14। সো তুমি এটুকু আগে হিসাব করো, এখানে তুমি আগে হিসাব করো। সো কত আসে তুমি খেয়াল করো, 9.8 ইন্টু 10⁻⁵, এত ভাগ হচ্ছে কত 3.14, আবার ভাগ হচ্ছে কত, এই যে 4/3 কিন্তু ভাগ আকারে আছে। সো 4/3 ভাগ আকারে আছে। সো দিয়ে দিলাম আমরা কত, এটা আসছে 2.3। সো r2 এর মান কত হবে, এই যে কিউব আছে, তুমি কি করবা, এই মানটা যেটা আসছে আমাদের যে 2.34 ইন্টু 10⁻⁵, এখান থেকে আমি r2 কিউব ছিল, r2 বের করতে চাই, কি করবো আমরা এখানে 1/3 দিয়ে দেব। সো এই উত্তরটার উপরে আমি 1/3 দিয়ে দিই, তাহলে কিউব রুট হয়ে যাবে। এবং এটা করলে আমাদের আসে হচ্ছে যে, সুতরাং r2 আমাদের আসে হচ্ছে 0.028 0.028 মিটার, এটা আমাদের আসে হচ্ছে 0.028 মিটার। ওকে, সো আমাদের এখানে ব্যাসার্ধ আসতেছে কত, খেয়াল করো যে ব্যাসার্ধ আসতেছে হচ্ছে এত। ঠিক আছে, সো এটা আমাদের হচ্ছে ব্যাসার্ধ। আমাদের এখন প্রশ্নে বলছিল হচ্ছে যে ব্যাসার্ধের পরিবর্তন, শতকরা পরিবর্তন। সো তার আগে আমি আসো একটু হিসেবের জন্য একটু এই লাইনগুলো একটু টেনে টুনে নেই, তাহলে সুবিধা হবে। এটা মনে করো একটু এইদিকে আছে। ওকে, এটা আমি দিয়ে দিই যার যা জিনিস। ওকে, সো এবার একটু খেয়াল করো, এটা দিকে নিয়ে নিই, সুবিধা হবে। ওকে, খেয়াল করো, সো এটা হচ্ছে আমাদের জিনিস। সো আমরা কিন্তু বের করলাম কি, আমাদের ব্যাসার্ধ উপর থেকে যে আসে, আয়তন কত হবে সেটা বের করছিলাম আমি। সো আয়তনের পরে আমরা আরেকটা জিনিস বের করে ফেলছি, ব্যাসার্ধ কত হবে বর্তমানে, এই ব্যাসার্ধটা কত হবে। সো দেখো এই হচ্ছে আমরা এটুকু বের করছিলাম যে আমাদের এই আয়তনটা কত হয়, আয়তন। আর আয়তন থেকে আমরা সূত্র বসাইলাম, আমরা কি করলাম, এই যে সূত্র বসাইলাম 4/3 পাই r কিউব সমান এত। সেটা বসাই আমরা কি করলাম, এখান থেকে এই যে এখান থেকে আমরা নতুন অঙ্ক করছি আবার। সেখান থেকে আমরা
দেখো নিচেরটুকু করে ফেললাম যে বর্তমানে আমাদের ব্যাসার্ধ কত হবে। হ্যাঁ, এবার তোমাকে বলছিল ব্যাসার্ধের শতকরা পরিবর্তন। সো ব্যাসার্ধ বের করছো তুমি আগে একটা ব্যাসার্ধ বের করছো। সো আগে একটা ব্যাসার্ধ বের করে মাত্র একটা ব্যাসার্ধ বের করলা যে নতুন ব্যাসার্ধ কত হবে উপরে আসায়, আর পূর্বে একটা ব্যাসার্ধ ছিল। সো D1 এত, তাহলে R1 কত বুঝতেই পারতেছো, 0.04 ভাগ কত হবে 2, তাহলে আসবে কত 0.02 মিটার। তাহলে তুমি এখন লিখবা, সুতরাং তুমি একটা জিনিসটা এখন লিখে নিচ্ছ, বা আমি হচ্ছে ডটেড লাইন দিয়ে দিচ্ছি সুবিধা হবে। সো এই হচ্ছে একই অঙ্কের অংশ। সো কি লিখবা তুমি এখন লিখবা হচ্ছে যে সুতরাং যেরকম যে সুতরাং ব্যাসার্ধের শতকরা পরিবর্তন, সুতরাং ব্যাসার্ধের শতকরা পরিবর্তন। সো যার হিসাব পারো না এখন আশা করি একদম বুঝে গেছে। ব্যাসার্ধের শতকরা পরিবর্তন, ব্যাসার্ধের শতকরা পরিবর্তন কি হবে এরকম। সো উপরে আমরা কি লিখবো, সেম আগের মতো যে হচ্ছে এই ব্যাসার্ধের পরিবর্তন লিখবো। উপরে হচ্ছে আমরা এরকম পরিবর্তন লিখবো, নিচে আদি মানটা দিয়ে ভাগ করব, ঠিক আছে। আমাদের এখানে R2 ছিল থাকুক, আদি মানটা দিয়ে আমরা এরকম ভাগ করব, সো ওকে। এবার ইনটু কি হবে, ইনটুর সাথে থাকবে হচ্ছে কত 100%। হ্যাঁ, এইটুকুর সাথে কি লিখবো আমরা, ইনটু 100%, সেটা তো থাকবেই তাই না, ইনটু 100% থাকবেই। সো এখন তুমি লিখে ফেলো যে এই মানটা বসাই দাও যে R1 এর মান কত ছিল, এবং এই R1 বারটা আমি সরাসরি করে দিচ্ছি এই মানটা কত আসে। আমি লিখবো না, সরাসরি পার্সেন্টেজ আমি বের করতেছি, তুমি জাস্ট ক্যালকুলেটারে এটা খেয়াল করো। R2 কত, এই যে তোমার হচ্ছে R2 আমি বক্স করে দিয়েছি, তুমি চিনতে পারো যে কই থেকে পাইলেন ভাই মানগুলো। এই যে তোমার R2, আর এই যে তোমার হচ্ছে R1। হ্যাঁ, এই হচ্ছে তোমার R1, ওকে, এই হচ্ছে তোমার R1। সো ওকে, মানগুলো এখন যদি বসাই দিই, R2 এর মান হচ্ছে 0.028, সো 0.028 মাইনাস 0.02 আর ভাগ দিব হচ্ছে আদি মানটা, আদি মান কত R1 কত, যে 0.02, ওকে, ইন্টু হচ্ছে 100%, 40 আসে। তার মানে আসো তো এখানে যে 40%, তার মানে ব্যাসার্ধের শতকরা পরিবর্তন কত, যে 40% এখান থেকে আসলো, ঠিক আছে। এখান থেকে ব্যাসার্ধের শতকরা কত আসছে, 40%। সো যদি তোমাকে এরকম দেয়, তুমি আগে এভাবে আয়তন বের করে নিবা, আয়তন থেকে ব্যাসার্ধ বের করবা, আর আগের ব্যাসার্ধ তো দেওয়াই থাকবে, তো ব্যাসার্ধেরও শতকরা পরিবর্তন বের করতে পারবা। সো এভাবে তোমার আসতে পারে। তো এইটা গেল আমাদের একটা সেগমেন্ট, যে এরকমভাবে আসতে পারে। সো এটা আমাদের সেই ব্যাসার্ধটা করলাম। তো ব্যাসার্ধের আমাদের এখান থেকে ক্লিয়ার। সো এটা আমরা এখানে রাখতেছি না। সো ব্যাসার্ধটা আমাদের ডান, 4 নাম্বার 2টা করে ফেলছি। এবার আরেকটা সেগমেন্ট শুরু হবে, তাপমাত্রা রিলেটেড, যে তাপমাত্রা দেওয়া আছে, তখন সেক্ষেত্রে আমরা অঙ্কগুলো কীভাবে করবো। একদমই সিম্পল, তাপমাত্রা যখন দেওয়া থাকবে তুমি সেম একইভাবে আগাবা, শুধুমাত্র যখন সূত্রের মধ্যে একটু চেঞ্জ আসবে। আগে লিখতাম P1 V1 = P2 V2, বয়েলের সূত্র। এবার বয়েল না, সমন্বয় সূত্রটা লিখবো P1 V1/T1, P2 V2/T2, জাস্ট এতটুকু চেঞ্জ, আর সব আগের মতো। আর তাপমাত্রা অবশ্যই মেক শিওর যে কেলভিনে নিবা, কেলভিন এককে, ডান। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি বায়ুপূর্ণ বেলুন হ্রদের উপরিতল হতে তলদেশে আসায় আমাদের আয়তন কত গুণ হয়, যে আয়তন অর্ধেক হয়। তাহলে হ্রদের উপরিতল এবং তলদেশের তাপমাত্রাও দেখো ডিফারেন্স দেওয়া আছে, 30 ডিগ্রি আর হচ্ছে 15 ডিগ্রি। তাহলে গভীরতা কত, তার মানে এবার ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা হ্রদ আছে, এবং এখানে দেখো উপরে যে আমরা ধরে নিতাম যে নিচে হচ্ছে আমরা কি লিখতাম, নিচে আমরা এরকম লিখে নিতাম যে হচ্ছে V1 বা হচ্ছে P1, এগুলো লিখে নিতাম না। সেবার তো আগের মতো লিখতেছি, তখন একটা ইনফরমেশন এক্সট্রা লিখতে হবে, যে উপরে নিচে চাপটা কত, নিচে এক্সট্রা চাপ, উপরের P2 যোগ হচ্ছে কত H রো জি, তারপর হচ্ছে V1 এর মান কত। খেয়াল করো এখানে কি বলছে, পড়ে নাও। একটি বায়ুপূর্ণ বেলুন হ্রদের উপরিতল হতে তল দেশে আসছে। এবার মানে কি, উপরিতল থেকে তল দেশে আসছে এবং আসায় আয়তন অর্ধেক হয়। তাহলে তুমি ধরে নিলা যে উপরে যখন ছিল তখন আয়তন ছিল কত, দেখো উপরে আসায় উপরিতল হতে তল দেশে আসায় আয়তন অর্ধেক হয়। সো ভালো হয় তুমি পূর্ণ সংখ্যা ধরতে চাইলে ধরে নিলা যে উপরে হচ্ছে 2V আছে, আর নিচে যখন আসলো তখন আয়তন অর্ধেক হয়ে গেল, 2V এর অর্ধেক V। বা তুমি যদি তোমার মন চায় না আমি এখানে V ধরবো, এখানে V/2 ধরবো, কোনো আপত্তি নেই, একই উত্তর আসবে, সেম জিনিস। এইটুক তো মনে হয় বুঝো।
বলছে কি উপরিতল হতে তল দেশে আসছে, এবার উপর থেকে নিচে আসছে, আসায় আয়তন অর্ধেক হয়। সো উপরে ধরে নিলাম আয়তন 2v, তাহলে 2v এর অর্ধেক v, সুবিধার জন্য ধরলাম যেন আমার পূর্ণ সংখ্যা আসে। ফাইন, এটা আমরা ধরলাম 2v। আর উপরে চাপ কত, চাপ নিয়ে কোথাও বলা নাই, তার মানে হচ্ছে যে আমাদের বায়ুমণ্ডলীয় নর্মাল চাপ। সো p2 এর মানটা তুমি সেটাও লিখে নিলা যে 10⁵, উপরে সব কিছুকে 2 ধরছি। তাহলে উপরের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটাকে আমরা কি ধরবো, সেই তাপমাত্রাকে ধরলাম হচ্ছে আমরা T2। তাপমাত্রা কি বলা আছে তুমি খেয়াল করো, যে বলছে উপরিতলে ও তলদেশের তাপমাত্রা যথাক্রমে 30 ও 15। তাহলে উপরিতলে কত, এই উপরিতলে হচ্ছে আমাদের এটা হচ্ছে T2, উপরিতলে 30। তাই আমি লিখে নিলাম এখানে 30°C। আর এটাকে আমরা কেলভিন বানায় নিব যে 303 কেলভিন। ডান। আর এখানে T1টাও আমরা লিখে নিয়ে নেব, T1টা কত বলছে 15°C, তার মানে 273 যোগ করলে কত আসবে 288 কেলভিন। সো শেষ, আমি মানগুলো লিখে নিলাম। এখন তুমি কি করবা, যে সেম আমরা জানি, এবার আমরা কি জানি, এবার কিন্তু আমরা তাপমাত্রা স্থির না, সো তাপমাত্রাকে হিসাবে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। সো আমরা জানি কি সমন্বয় সূত্র কি ছিলাম আমরা, যেরকম যে লিখে আসো এখানে আমরা যে P1 V1 ডিভাইডেড বাই T1 আর ইকুয়ালটা আমাদের কি আসবে, ইকুয়ালটা আমাদের আসবে হচ্ছে এরকম P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে T2, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিস সূত্রটা। সো এবার আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে জাস্ট অঙ্ক করবো, আর কোনো কিছু না। সো মান বসাইতে থাকি আমরা। P1 এর মান কত, P1 এর মান হচ্ছে আমাদের সেই আগের মতো 10⁵, হিসাবটা একটু বড় হবে, জাস্ট এতটুকুই 10⁵ যোগ এইচ রো জি, এই জন্য বাসা থেকে একবার করে যাব, তাহলে কোনো ঝামেলা নাই। সো এইচ রো জি একটা মান আমাদের গেল, আর সাথে কি থাকবে আমাদের V1, V1 এর মানটা খেয়াল করো, V1টা কত V, তা আমরা V ধরে নিচ্ছি এখানে, সো থাকলো হচ্ছে আমাদের V। আর T1টা কত আসবে আমাদের এখানে, T1টা কত 288 কেলভিন। ওকে, আর এখানে কি আছে আমাদের, এখানে সেম একইভাবে T2 আছে কত আমাদের 303, আর P2 কত, P2 হচ্ছে আমাদের 10⁵, আর হচ্ছে V2 কত, V2 দেখো হচ্ছে আমাদের 2v, সো 2v। সো এখানে আমাদের কত আসবে দেখো, এখান থেকে v আর এখানকার v কাটা যাবে। সো বাকিটুকু আমরা জাস্ট একটু হিসাবটা করি। সো আসলে এখানে আমরা মান বসায় দিই, একটা কাজ করতে পারতাম আমরা, এখানে এইচ রো জি, ও আমাদের এখান থেকে এইচই বের করতে হবে, তাই না? সো এক কাজ করি আমরা, আসো দেখো একটা জিনিস, তুমি সেখান থেকে এই সবগুলো ভ্যালু, সো আমি আগে এইটুকু লিখে রাখি আর ভ্যালুগুলো আগে বের করে নিই। তুমি এই 10⁵ দেখতে পাচ্ছ, যোগ এইচ রো জি দেখতে পাচ্ছ, এই উপরের এইটুকু, উপরের এইটুকু থাকুক, এই 288টা ভাগ আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে, সো ওই পাশের টুকু আগে ক্যালকুলেট করে নাও। সো এই 288টা উপরে চলে আসবে, সো 288, আর এখানে আগে থেকেই ছিল কত যে 303, আর উপরে কত আছে আমাদের দেখো 10⁵ আছে আমাদের, আর কি আছে এখানে একটা 2ও কিন্তু আছে, সো 2। সো তুমি আগে এইটুকু হিসাবটাকে করে নিবা, যে এইটুকু হিসাব করলে কত আসে, তো তোমার জন্য একটু ইজি হতে পারে। আর এখান থেকে আমার দরকার কি এইচ রো জি, সো আমি এইচ রো জিটা আগে লিখে রাখি, এখান থেকে আমার দরকার হচ্ছে বেসিক্যালি এইচ দরকার। সো এইটুকু হিসাব করলে কি আসে আমরা একটু ক্যালকুলেট করে নিই, যে হচ্ছে 288 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 10⁵, আর ভাগ হচ্ছে 303। এটা করলে আমাদের আসে হচ্ছে 190.09 গুণ 10⁵। আর এখান থেকে আমি এইচ রো জি বের করবো, তাহলে এই দেখো 10⁵ যোগ এইচ রো জি ছিল, তাহলে অবশ্যই 10⁵টা এই পাশ থেকে যখন ওই পাশে যাবে বিয়োগ হয়ে যাবে। সো আমি এখানে বিয়োগ করে দিলাম যে 10⁵। সো বিয়োগ করলে কি থাকে -10⁵, এটা করে দিলাম আমরা, এবং এটা করে দিলে আমাদের একটা মান থাকে হচ্ছে এত। তো খেয়াল করো এই মানটা থাকতেছে আমাদের কত, আমি লিখে নিচ্ছি এই মানটা, এই উপরের মানটা থাকে হচ্ছে আমাদের 90.09 গুণ 10⁵ কত থাকে 3 থাকে, 10⁵ থাকে। ওকে, আর দেখো এখানে আমি এইচ বের করতে চাচ্ছি, তাহলে রো জিটা কি হবে, রো জিটা ভাগ হয়ে যাবে। সো রো এখানে বসাই দিলাম, কিছু বলো নাই, মানে কি এখানে আমাদের হচ্ছে পানি ঘনত্ব 1000 আর জি এর মানটা 9.8। তাহলে আমরা এখন এটাকে এটাতে ভাগ করে দিই, তাহলে ভাগ করে দিচ্ছি আমি হচ্ছে 9800, আর এখানে সব মিলে এটা আসে, পুরোটাকে ভাগ করে দিলাম, আসে হচ্ছে 9.19। তার মানে খেয়াল করো আমাদের এখানকার গভীরতা কত আসলো 9.19 মিটার। তার মানে আসলে এখানে গভীরতা ছিল কত 9.19 মিটার।
সো তোমাকে এভাবে করে ফেলতে হবে। সো আশা করি বুঝছো যে কিভাবে এখান থেকে করে ফেলতে পারো, ঠিক আছে? সো আশা করি বুঝছো এখান থেকে। সো আমি জাস্ট একটু উপরে উঠাই দিই। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা। সো আশা করি এটা বুঝতে পারছো, এখান থেকে দেখা যাচ্ছে আশা করি। তারপর আমি একটু উপরে উঠাই দিই। ওকে ওকে, তো তাপমাত্রা বলে তোমার কাজ জাস্ট এখানেই, এতটুকুই কাজ। কেলভিন বসাই দিবা, P1 বাই T1 P2 বাই T, এতটুকু। সো আশা করি এখান থেকে এই অঙ্ক আসলে অবশ্যই পারবা। ওকে, এখান থেকে আমরা আর একটা অঙ্ক একটু দেখতে পারি। দেখো এখানে এই অঙ্কটা কি বলছে, সেম একই অঙ্ক, একটু ভ্যারিয়েশন, আর একটু ভ্যারিয়েশন দিছে। কি বলছে? বলছে একটি বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ হতে উপরিতলে আসলে আয়তনের শতকরা পরিবর্তন কত? তাই এবার জিজ্ঞেস করছে আয়তনের শতকরা পরিবর্তন কত। এবার কোথা থেকে কোথায় আসছে? তলদেশ হতে উপরিতল, তাহলে এবার তলদেশ হতেই উপরে আসছে, সো নিচ থেকে উপরে উঠছে, তো আয়তনের শতকরা পরিবর্তন ওই যে করছিলাম আমরা, ভিডিও বের করছিলাম, ভিডিও বের করে শতকরা পরিবর্তন, সেম অঙ্ক। তবে এখানে ভিডিও যখন বের করতে যাবা তখন কাজ কি? দেখো এখানে তাপমাত্রা বলা আছে, যে বলছে এখানে হ্রদের গভীরতা 6 মিটার এবং উপরিতলের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উপরিতলের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ। সো উপরিতলের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে কি হয়েছে যে এইভাবে আস্তে 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 এরকম করে তলদেশ থেকে উপরে উঠছে। আর উপরিতলের তাপমাত্রাটাই বলা আছে, সো ধরলাম উপরিতলের তাপমাত্রা T2 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস করলে কত আসবে? 27 যোগ 273 300। সেখানে 300 কেলভিন সেটা দেওয়া আছে আমাদের। আর P2 তো আমরা জানি, P2 তো আমাদের মুখস্থই 10⁵ হয়, কিছু বলা নাই মানে এটাই হবে, এত প্যাসকেল। আর V2টা খেয়াল করো, প্রশ্নে বলছে যে এটাই বলছে V2 কত সেটা বের করতে হবে। উপরিতলে মানে আয়তনের শতকরা পরিবর্তনের সময় তো V2 বের করতে হয়, এটা। আর এখানে আমাদের V1 সম্পর্কে আমরা কি লিখে নিচ্ছি জানি না, তাই লিখে নিলাম V। আর P1 তো আমরা জানি আগের মতোই 10⁵ যোগ হচ্ছে H রো G। আর T1টা কত? T1 দেখো সরাসরি বলে নাই, বলছে উপরিতলের তাপমাত্রা 27 আর প্রতি মিটার গভীরে গেলে তাপমাত্রা 0.5 করে কমে। তাহলে গভীরে গেছে কতটুকু? গভীরতা তো 6 মিটার। তাহলে এখানে তাপমাত্রাটা কত হবে? নিচের তাপমাত্রা কত হবে? তো উপরে তাপমাত্রা ছিল হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বলা ডিগ্রিতে বলা, তো ডিগ্রিতে আগে করতে হবে। তো 27 ছিল আগে, 27 ছিল, ওকে ভালো, 27 ডিগ্রি সেলসিয়াস ছিল। এবার প্রতি মিটার গভীরে গেলে তাপমাত্রা 0.5 করে কমে। সো আমি গভীরে গেছি কয় মিটার? 6 মিটার। তো লিখে নিব, সুতরাং 6 মিটার গভীরে গেলে 6 মিটার গভীরে কমে, 6 মিটার গভীরে তাপমাত্রা কমে, 6 মিটার গভীরে তাপমাত্রা কমে, কত কমে? এই যে 0.5 ডিগ্রি গুণ 6, তাহলে কত ডিগ্রি কমে? সো 3 ডিগ্রি কমে। তার মানে উপরে কত ডিগ্রি কমে? 6 মিটার গভীরে তাপমাত্রা কমে 3 ডিগ্রি। সো 27 মাইনাস 3 ডিগ্রি, সেটা করলে আসবে হচ্ছে এত ডিগ্রি। সো আসে হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এতটুকুই অঙ্ক, বাকিটুকু অঙ্ক একদম সেম আগের মতো। এই 24 করলে কত আসে? 24 যোগ হচ্ছে 273, 297। তাহলে এখানে মানটা হচ্ছে 297 কেলভিন। যদি দেখতে না পাও বলে দিচ্ছি, 297, 297 কেলভিন। ওকে, সো ফাইন। সো 297, বাকির অঙ্ক সেম আগের মতো, V2 বের করতে হয় আমরা জানি, সূত্র তো এসে আগের মতো, যে P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে T2। আর এখানে কি লিখবো আমরা? সেম আগের মতো, P1 V1 বাই হচ্ছে T1, P1 V1 বাই হচ্ছে T1। সো এবার দেখো একটু এখান থেকে করে রাখো। সেখান থেকে হিসাব করলে কি আসবে? V2 কি আসবে? V2টা আসবে হচ্ছে এরকম, মান সব বসাই দাও এদিকে গিয়ে। এখানে আসতেছে হচ্ছে P1 V1 বাই T1। আর এই T2টা এখানে ছিল, T2টা এখানে চলে আসবে T2। আর P2টাও নিচে চলে আসবে, এই হচ্ছে P2। এখন তোমার কাজ হচ্ছে জাস্ট এখানে মানগুলা বসায় দেওয়া। সো আমরা ট্রাই করি এখানে বসাই দিয়ে যে কত আসতে পারে, তো দেখা যাক। সো দেখো P1 এর মানটা এখানে আমরা লিখে রাখছি যে 10⁵ যোগ H রো G। সো এটা বসাই দিচ্ছি আমরা, 10⁵ যোগ H রো G। H এর মান কত? 6 মিটার। তাহলে 6, রো এর মান হচ্ছে কত? 1000 ইন্টু 9.8, 9.8। তাহলে এত। চলো P1, এটা আমাদের কি গেল বেসিক্যালি? P1, হ্যাঁ এটা P1 গেল। তাহলে এই হচ্ছে আমাদের P1। সো এইটুকু আমরা আগে ক্যালকুলেট করবো, P1। তারপর হচ্ছে V1 ইন্টু V1 কত? V1 দেখো, V1 তো হচ্ছে আমরা জানি না, V1 হচ্ছে V, এটা হচ্ছে শুধু V, এর মানে আমরা জানি না। আর T2, সো T2 আমরা বসাই দিই এখানে, খেয়াল করো। T2 হচ্ছে উপরেরটা 300 কেলভিন। সো 300 কেলভিন, হ্যাঁ 300 কেলভিন। আর আমাদের নিচে দেখো, নিচে হচ্ছে T1 কত? 24 ডিগ্রি, মানে 297 কেলভিন, 297 কেলভিন।
আর এটা কত 10⁵, সব কিছু বের করবো, সাথে ভি থেকে যাবে, কোনো সমস্যা নেই। সো আমরা এখানে সব কিছু বের করবো, সাথে হচ্ছে ভি2টা থেকে যাবে। সো আমরা হিসাবটা একবার করার চেষ্টা করি এখান থেকে। আগে আমরা এই গুণটুকু করবো, 6 × 9.8 ইন্টু হচ্ছে কত 1000, এর সাথে যোগ দিব হচ্ছে আমরা 10⁵ হয়ে গেল। গুণ হচ্ছে কত 300, গুণ হচ্ছে আমাদের 300। এত ভি থাকুক সমস্যা নেই, ভাগ হবে আমাদের 297 গুণ 10⁵। এটা করলে আমাদের আসে হচ্ছে 1.6, এই মানটা আসে হচ্ছে 1.604, আর সাথে আমাদের কিন্তু এই হলুদ ভিটা কিন্তু আছে, কারণ ভি এর মান তো আমি জানি না। সো ভি আমরা লিখে রাখলাম এত ভি। সো আমাদের আয়তন কত হবে, সুতরাং আয়তন কত হবে সেটা পেয়ে গেলাম আমরা, উপরে আয়তন, উপরিতলে আয়তন। তাহলে আমরা কি লিখবো, আয়তনের পরিবর্তন, শতকরা পরিবর্তন। তাহলে লিখি আমরা, সুতরাং শতকরা, আয়তনের শতকরা পরিবর্তন। হ্যাঁ, সো লিখে দিচ্ছি কথাটা, আয়তনের শতকরা পরিবর্তন, আমি পুরোটাই করে দিলাম। সো আয়তনের শতকরা পরিবর্তন। সো আশা করি অঙ্কগুলো তুমি বুঝতে পারতেছো, এইভাবে তুমি একটু প্র্যাকটিস করে রাখবে, অঙ্কগুলো প্র্যাকটিসের জন্য যেন তোমার নতুন অঙ্ক আসলে তুমি যেন মাথা খাটায় করতে পারো। সো আয়তনের শতকরা পরিবর্তন, সো আয়তনের হচ্ছে শতকরা পরিবর্তন, আয়তনের শতকরা পরিবর্তন। শতকরা কীভাবে বের করবো, সেম আগের মতো, আয়তনের শতকরা পরিবর্তন সেম আগের মতো। উপরে কি হবে v2 মাইনাস হচ্ছে v1, আর নিচে কি হবে, ডিফারেন্স দিতে পারো আর কি, বড় থেকে ছোট মানটা বাদ দিব, বা মাইনাস, সমস্যা নেই, v2 তো বড়ই আসছে। সো এখানে আসবে হচ্ছে v1, আর ইনটু থাকবে কি, ইনটু হচ্ছে 100%। এই মানটুকু আমি বসাই দিচ্ছি তুমি যেন বুঝতে পারো। হ্যাঁ, সো আমি মানটুকু আমি বসাই দিচ্ছি তোমার সুবিধার জন্য, পুরোটুকু করে দিচ্ছি। সো এখানে আমরা এখান থেকে v2 বের করে রাখছি। ওকে, সো আমরা এটা একটু এখানে উপর উঠায় রাখি। সো এই হচ্ছে আমাদের এই জিনিসটা। ওকে, আচ্ছা, তো আমাদের হচ্ছে আয়তনের শতকরা পরিবর্তনটা আমরা বের করে ফেলতে যাচ্ছি। এই হচ্ছে আয়তনের শতকরা পরিবর্তন। সো এখানে একটু মানটা দেখো। সো এই v2 এর মান কত, v2 এর মান তো 1.604 ভি, তুমি সেটা লিখে নিচ্ছি এখানে 1.604 ভি মাইনাস ভি, v1 এর মান তো ভি, কিছু নয় মানে কি ভি, আর ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে ভি ইন্টু 100%। সো বুঝতেই পারতেছো, এখান থেকে 1.604 ভি থেকে ভি যদি কমন নিই, তাহলে এখানে থাকবে কত 1.604 থেকে বিয়োগ করলে থাকবে হচ্ছে যে শুধু 604, তাহলে 604.604 ইন্টু 100% করলে আসবে হচ্ছে 60। তখন এখানে উত্তর আসবে হচ্ছে 60। এখানে এই উত্তরটা আসবে হচ্ছে, যারা বুঝতে পারো না তাদের জন্য আমি আরও এক লাইন করে দিই। হ্যাঁ, তোমরা কেউ হবে না, কারণ অনেকেই থাকতে পারে ভাইয়া যারা একটু মানে হিসাবে দুর্বল আর কি, সো তাদেরকে হেও করা যাবে না। তুমি এটা হিসাবটা পারো, খুবই ভালো, খুবই ভালো, তুমি নিজেই করে ফেলবা। কিন্তু অনেকেই, আমি আগে করতাম না হিসাবগুলা, কিন্তু অনেকেই জানায় যে ভাইয়া আমি হিসাবটা পারি না, সো তাদেরকে তো হেল্প করা উচিত, ঠিক আছে। সো তুমি এটা নিয়ে যারা পারো তারা করে ফেলো, নিজেরা করে ফেলো, প্যারা খাওয়ার দরকার নেই। দেখো তাহলে কি হবে, এখান থেকে যদি আমি ভিটা কমন নিই, ভিটা কমন নিলে কি থাকবে এখানে, যে 1.604 মাইনাস 1, আর ডিভাইডেড বাই আবার আছে ভি ইন্টু 100%। এখন অনেকের কাছে সহজ মনে হবে। সো এখান থেকে দেখো ভি ভি কাটা যাচ্ছে, হ্যাঁ ভি ভি কাটা যাচ্ছে, আর বিয়োগ করলে থাকতেছে কত 1.604 মাইনাস 1, এখন 6 পারবে। আচ্ছা 60 এই মানটা করলে আসে কত আমাদের কাছাকাছি 60.4%-এর মতো কিছু একটা আসে। তোমরা একটু করে মিলাই নাও, হিসাব চেক করে কোথাও ভুল গেলে ঠিকঠাক করে নিবা। ওকে ওকে, এই হচ্ছে আমাদের অঙ্কগুলো যে কিভাবে আসতে পারে, এই একই অঙ্ক আমাদের পরীক্ষাগুলোতে কিভাবে চেঞ্জ করে আসতে পারে, এগুলা প্র্যাকটিস, এগুলা তুমি যেন পরীক্ষা আসলে এভাবে মাথায় খাটাইতে পারো, কেমন। সো এই হচ্ছে আমাদের অঙ্কটা। সো আশা করি এইটা আমরা কমপ্লিটলি বুঝতে পারছি যে এই গভীরতার অঙ্কগুলা, হ্রদের অঙ্কগুলা কিভাবে আসে। এরপরে চলো আমরা আরও একটা অঙ্ক আছে, সে অঙ্কটাও দেখে ফেলি, 7 নাম্বারটা। সো এই লাস্টের দুইটা অঙ্ক 6, 7, এটা তোমার জাস্ট প্র্যাকটিসের জন্য, যেন ভিন্ন ধর্মীয় অঙ্ক আসলে তুমি একেবারে মানে মুখ থুবড়ে না পড়ো, তুমি যেন একটু চেষ্টা করতে পারো, এই চেষ্টার জন্য, মাথাটা খুলে নেওয়ার জন্য এই অঙ্কটা। সো তুমি 7 নম্বর অঙ্ক যেটা আছে, তুমি নিজে ট্রাই করো, নিজে আগে ট্রাই করো, যদি পারো খুবই ভালো, যদি না পারো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তুমি এখান থেকে দেখে নাও আসলে অঙ্কটা আমাদের কি বুঝাইছিল। ওকে,
সো আমরা কি বলছে দেখো, বলছে যদি একটি বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরিতলে আসে, তার মানে ব্যাপারটা কি হয়েছে যে এই হচ্ছে আমাদের একটা বায়ুর বুদবুদ, এই বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে কি হয়েছে আস্তে 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 উপরিতলে আসছে। হ্যাঁ, এবং আসলে কি হবে, উপরিতলে আসলে অবশ্যই আয়তনটা বাড়বে। এখন জিজ্ঞেস করা হয়েছে যে তাহলে ব্যাস দ্বিগুণ হয়। সো আমরা খুব সহজেই জানি যে সাপোজ নিচে হচ্ছে ভি আর উপরে যেটা আসছে ব্যাস দ্বিগুণ হয়েছে, আমরা জানি ব্যাসের সাথে আয়তনের সম্পর্ক কিউবের। সো ব্যাস দ্বিগুণ হলে আয়তন 8 গুণ হয়, আমরা একটু আগে অঙ্ক করে আসছি। সো আমরা এখানে ডিরেক্ট লিখে দিছি যে ভি হলে 8 গুণ হবে। সো তাড়াতাড়ি করার জন্য লিখেছি ভি 8 গুণ হবে। আচ্ছা ভালো বুঝলাম। তারপর হচ্ছে গভীরতা কত, আচ্ছা তাও ঠিক আছে, কিন্তু তাপমাত্রা দেওয়া আবার বলছে যেখানে হ্রদের তল দেশে, প্রশ্নটার মধ্যে উপরিতল লেখা ছিল, উপরিতল হবে না কারণ উপরিতলে তাপমাত্রা আসলে আমাদেরকে একটা কথা বলেছে উপরে গেলে তাপমাত্রা বাড়ে। সো তাপমাত্রা এখানে জিনিসটা হবে হচ্ছে হ্রদের তল দেশে তাপমাত্রা 21 ডিগ্রি। তাহলে তল দেশে 21 ডিগ্রি তাপমাত্রা মানে 294 কেলভিন তাপমাত্রা। যখনই আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠবো তখন কি হবে, উপরে গেলে প্রতি মিটারের জন্য 0.5 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে। তাহলে নিচে যদি 21 ডিগ্রি হয়, উপরে অবশ্যই 21 থেকে বেশি। কত বেশি, প্রতি মিটারের জন্য 0.5 করে বাড়ে। তাহলে আমি যদি জানি না এটার গভীরতা কত, তো ধরে নিলাম যেটার গভীরতা হচ্ছে এইচ মিটার। সো 1 মিটারের জন্য বাড়ে হচ্ছে 0.5, তাহলে এইচ মিটারের জন্য বাড়বে কতটুকু, 0.5 ইন্টু এইচ। সো 21 সাথে সেটা যোগ করে দিছি এবং তার সাথে 273 যোগ করলে কেলভিন চলে আসবে। তখন আলটিমেটলি আমরা এই মানটা পাবো যে পুরোটা যোগ করে দিলে 294 যোগ 0.5 এইচ। আচ্ছা ঠিক আছে, ভালো বুঝলাম। এবার আমাদের অঙ্কটা কি বলছে যে হ্রদের তলদেশে তাপমাত্রা এত, উপরিতলে এত করে বাড়ে, তাহলে ওই হ্রদের গভীরতা কত। তাহলে সেম আগের মতো বুঝতেই পারছো কোন সূত্রতে হবে, P1V1/T1 সমান P2V2/T2, সূত্র কিন্তু সেটাই। তোমার কাজ হচ্ছে এখানে দেখো সবগুলো মান ঠিকঠাক মতো বসানো এবং ইকুয়েশন সলভ করে মান বের করা। এখন অনেকেই আসো যে মান সবই বসাইলা, সব কিছু বলে দিচ্ছি তারপরেও হিসাব করতে গিয়ে আটকে যাবা, তাদের জন্য আমি হিসাবটা একটু দেখাই দিচ্ছি। তুমি আগে নিজে চেষ্টা করো, হিসাবটা অ্যাটলিস্ট ক্লিয়ার করার চেষ্টা করো, কারণ কনসেপ্ট বোঝার পরে হিসাবের জন্য যদি আটকায় যাও তাহলে লস প্রজেক্ট, এটা তোমার দোষ। সো হিসাবটাও তুমি একটু ইমপ্রুভ করো, সেটা করে নাও, লাস্টে অ্যান্সার মিলাবা, তাহলে সবচেয়ে বেস্ট হয়। তারপরে যারা আটকে যাচ্ছ হিসাব মেলানোর পরেও দেখতেছে না হচ্ছে না, হয়েছে কি শিওর না, তো একটু মিলে নাও কীভাবে করবা। সো কিন্তু জাস্ট মান বসাই দিব, P1 এর মান কত বুঝতে পারতেছো যে নিচে হচ্ছে কত 10⁵ যোগ এইচ রোজি থাকে, V1V আর T1 এর মান 294, আর ওর পাশে কি P2V2/T2, P2 এর মান কত, P2 এর মান 10⁵ আমরা জানি, T2 হচ্ছে এত, এইচ আছে এখানে, আর V2 হচ্ছে 8V1। সো এইটা আমরা এখানে বসাই দিই। সো বসাই দিলে দেখো এই যে মানগুলো বসাই দিলাম, চলে আসলো। হ্যাঁ, আর এখানে যে 0.5 এইচ আছে সেটা 0.5 এইচ থাকবেই, কোনো সমস্যা নেই, এটুকু এরকম থাকলো। এইচ এর মান আমি জানি না, এখানেও এইচ আছে। পরবর্তীতে কি করতে পারি তুমি খেয়াল করো, দেখো এখান থেকে এই V1 এবং এই V1টা কাটা যাচ্ছে, তখন সেক্ষেত্রে কি হবে, এই 294কে ওদিকে নিয়ে গুণ করে দাও, শুধু এইটুকু সমান কি থাকে সেটা লেখো, এই 294কে ওদিকে গুণ করে দাও, আর এটার নিচে যা আছে সেভাবে থাকুক। তো 294কে ওইদিকে পাঠাই দিই আমরা হিসাবে করার জন্য, মানে ক্রস গুণ করে দিলাম আমরা, এটা ওইদিকে গুণ করে দিলাম আর এটা এই বরাবর গুণ করে দিলাম। দেখো এই 294 10⁵ 8, আর এই বরাবর গুণ করলে কি, এই সাদাটুকু আর এই হলুদটুকু, সাদাটুকু হলুদটুকু। এখন এই যে তুমি গুণ যোগ আকারে আছে আর মাঝখানে গুণ, তাহলে আমরা গুণটা করে দেব। সো গুণটা করলে কি হয় আর এইটা গুণ করলে কি হয় সেটা আমরা পরের লাইনে লিখি। এটা গুণ করলে এই মান আসে এবং এটা আমরা আগে গুণ করে নিলাম ভিতরে। সো আমরা এখন পরবর্তী চলো এটা গুণটা করি, এদের মধ্যে আমরা এভাবে আড়াআড়ি মানে এভাবে যে গুণটা করে দিতে হয়, এটার সাথে এটা, এটার সাথে এটা। সো এরকম করে গুণ করলে লাইনটা দাঁড়ায়, হিসাব করলে তুমি একটু খেয়াল করো এরকম কিছু একটা পাবা যে এটার সাথে এটা, তবে এটার সাথে হচ্ছে এই জিনিসটা এইচ, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এই যে গুণ করে দিলাম আমরা। খুবই ভালো। গুণ করার পরে এখন কি করতে পারো, দেখতেই পাচ্ছ তুমি এখানে কি আছে, এইচ স্কোয়ার আছে, এইচ আছে, এইচ আছে, এইচের মান বের করতে হবে, তার মানে নির্ঘাত সমীকরণ চলে আসবে। তুমি সবগুলোকে সুন্দর করে সাজাও, এক পাশে নিয়ে সাজাও, স্কোয়ার এইচগুলো যোগ করো, এই রাশিগুলো যোগ বিয়োগ যা আছে করো, এটা যোগ আছে এই পাশে গেলে বিয়োগ হবে, এবং সেটা করলে কত আসে তুমি খেয়াল করো, সেটা করলে দেখো এই যে 49 এইচ স্কোয়ার, এইচগুলো সব যোগ করছি আর বিয়োগ করলে এই জিনিসটা থাকে। সো এই সমীকরণটা দেখো দ্বিঘাত সমীকরণ, এইচ আছে। সো এই দ্বিঘাত সমীকরণ যে ক্যালকুলেটর তুমি সলভ করে ফেলো, দ্বিঘাত সমীকরণ যেভাবে সলভ করতে হয়, এই যে মোডে চাপ দিয়ে তুমি মোডে 3বার চাপ দিলে ইকুয়েশন আছে, তারপর হচ্ছে আননোন 2 3 লেখা আসে, ডান পাশে তীর চিহ্ন, ডান পাশে চাপ দিলে ডিগ্রি 2 আসে। সো ডিগ্রি 2তে চাপ দিবা, তারপর দেখো এ এর মান চাচ্ছে, এই যে এইটুকু হচ্ছে এ এর মান, তারপর লিখে সমান চাপ দিবা, এইটুকু হচ্ছে বি এর মান, তারপরে লিখে সমান চাপ দিবা, এই মাইনাস সহ এইটুকু হচ্ছে সি এর মান, লিখে আবারও সমান চাপ দিবা, দেখবা এখানে এই মানটা চলে আসবে 63.47 মিটার। এবং আরেকটা সমান দিলে দেখবা আরেকটা মান আসে নেগেটিভ, এই দূরত্ব তো নেগেটিভ হবে না, গভীরত্ব নেগেটিভ হয় না, দূরত্ব নেগেটিভ হবে না, তাহলে এইটাই হচ্ছে উত্তর। তার মানে আমাদের এই হ্রদের গভীরতা বেসিক্যালি ছিল কত, 63.47 মিটার। দ্যাটস ইট।
সো এই যে আমরা 7টা অঙ্ক করলাম, এই 7টা অঙ্ক মানে হচ্ছে তুমি এখান থেকে এখন সিকিউ করতে গিয়ে যে কোনো অঙ্ক তুমি পারবা, একদম এই রকমভাবেই এই প্রত্যেকটা জিনিস আসছে, ঠিক আছে। আর হচ্ছে রাজশাহীর একটা অঙ্ক আছে, সেটা দেখবা যে বেশ বড় করে করা, সেটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই, তুমি এটা নিয়ে ভয় পেও না, কারণ অনেকে এই অঙ্ক ওই অঙ্কটা বের করে যে ভাই এটা পারতেছি না, কোনো প্যারা নেওয়ার দরকার নেই আসলে ওই অঙ্কটা নিয়ে। সো দেখো আমাদের সামনে কোন কোন অঙ্কগুলো আছে, আমরা সিকিউর মধ্যে দেখি। সো আগেই বলে রাখলাম সেই কথাটা। এবার দেখো এখানে আমাদের এখানে 24 সালের প্রশ্ন, কুমিল্লা 24, হ্যাঁ সিবি তো কুমিল্লা 24 মনে হয়। সো কি বলছে আমরা একটু পড়ি, যে আমরা ঠিক আছে এইটুকু পড়ে দেখি তো পারি কিনা প্রশ্নগুলো, এখন পারা যায় কিনা, আমি করবো না, তুমি দেখবা পারি কিনা, তাহলে দেখবো যে হ্যাঁ পারতেছো। সমুদ্রের 5 কিলোমিটার গভীরে ডুবে থাকা একটি মূল্যবান বস্তু উদ্ধারে একদল ডুবুরি সাবমেরিনে যাত্রা করলো। সাবমেরিন নিয়ে 5 কিলোমিটার গভীরে গিয়ে স্বর্ণটর্ণ নিয়ে আসবে। যাত্রাপথে সাবমেরিন থেকে একটি বুদবুদ ছেড়ে দিলে সমুদ্র পৃষ্ঠে এর আয়তন 8 গুণ হয়। আয়তন বইলা দিছে, আর কি লাগে, আয়তন দিলে তো আমরা খুব সহজে গভীরতা বের করে ফেলতে পারি, তাই না? আয়তন বললে খুব সহজে আমরা গভীরতা বের করে ফেলতে পারি। পানির ঘনত্ব লেখা আছে 1020, ওকে এটাই ইউজ করবো আমরা, ঘনত্ব দেওয়া থাকলে ওটাই ইউজ করবো। জি এর মান 9.8। উল্লেখ্য সাবমেরিনটির বহিঃপৃষ্ঠ সর্বোচ্চ এত প্যাসকেল চাপ সহ্য করতে পারে। এটা হবে 4 × 10⁻7, জিনিসটা বেসিক্যালি হবে এরকম, হ্যাঁ এই মানটা জিনিসটা দেখতে কি হবে 4 × 10⁻7, জিনিসটা দেখতে আসলে এরকম হবে 4 × 10⁻7। তার মানে এই সাবমেরিন সর্বোচ্চ এত চাপ সহ্য করতে পারে। অ্যান্ড এটা আসছে পরীক্ষা জিজ্ঞেস করছে কত গভীরে হতে বুদবুদটি ছেড়ে দেওয়া হয়েছিল, তাহলে গভীরতা কত জিজ্ঞেস করছে, তার মানে আয়তন 8 গুণ। আর অঙ্কটা করার দরকার আছে, তুমি তো ইজিলি বুঝে গেছো কোন অঙ্কটা, যে কি লিখবো আমরা, যে P2V2 সমান কি লিখবো P1V1, গভীরতা বের করবো। জাস্ট আমরা যেভাবে করছিলাম মানগুলো বসাই দিচ্ছি। P2 কত আসবে আমাদের 10⁵, V2 এর মান কত 8 গুণ হয়ে যাবে, সো লেখাই আছে প্রশ্নে 8 গুণ, হ্যাঁ। আর P1টা কত, নিচে হচ্ছে 10⁵ যোগ এইচ রো জি, এই এইচটাই বের করতে বলছে যে কই থেকে ছাড়ছিল, হ্যাঁ। আর হচ্ছে মানে উলম্ব দূরত্ব সেটাই বের করতে হবে এইচ। আর V1টা হচ্ছে কত, ভি ধরে নিলাম আমরা ভি। এখন এখান থেকে তুমি জাস্ট কাটাকাটি করে কি করবা, এই কাটাকাটি তুমি জাস্ট এইচটা বের করবা। সো এইচ হিসাব করলে কি আসবে আমি একেবারে লিখে দিচ্ছি, এখান থেকে ভি তো বাদ, এটা এখানে বিয়োগ হয়ে যাবে। সো 8টা থেকে একটা বিয়োগ গেলে থাকে হচ্ছে 7 × 10⁵, হ্যাঁ একই অঙ্ক কিন্তু বারবারই একই অঙ্ক। আর এইচ বের করলে রো জি দিয়ে ভাগ হবে। সো রো এর মান কিন্তু 1000 না 1020 এবার, সো 1020। আর জি এর মান 9.8। সো এই তো দ্যাটস ইট। সো এটাই তোমার কিন্তু বেসিক্যালি অঙ্ক ছিল, এত মিটার। গণনাটা খুব সহজ। ঘনমার কি বলছে দেখো, বলছে উদ্দীপকের, তখন ঘনমাটা জিজ্ঞেস করছে উদ্দীপকের ডুবুরি দল মূল্যবান বস্তু ওই স্থানে পৌঁছাতে পারবে কিনা। সো তারা 5 কিলোমিটার গভীরে নামার চেষ্টা করতেছে, ওইখানে তারা পৌঁছাতে পারবে কিনা। পৌঁছাতে পারবে না কেন, সমস্যা কি? কারণ দেখো এই সাবমেরিন কিন্তু একটা চাপ সহ্য করতে পারে সর্বোচ্চ, এর চেয়ে বেশি যদি অনেক গভীরে নামে ওই সাবমেরিনের উপরে চাপ লাগে। সো অনেক চাপ যদি ওর উপরে লাগে ও কিন্তু ফাইটা যাবে, নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, তখন সবাই মারা যাবে। সো তোমাকে দেখতে হবে 5 কিলোমিটার গভীরে যখন নামবো তখন চাপ কত, ওই সাবমেরিনের উপরে চাপ কত হবে, অর্থাৎ 5 কিলোমিটার গভীরে চাপ, এই চাপের মান বের করে দেখবো এই চাপের মানে চেয়ে কম না বেশি। যদি দেখি চাপ এই 5 কিলোমিটার গভীরে চাপের মানটা এর চেয়ে অনেক বেশি, তার মানে কি এত চাপ তো সে সহ্য করতে পারবে না, তখন নষ্ট হয়ে যাবে, আর সে বস্তু উদ্ধার করতে পারবে না। তাহলে আমাদের একটাই কাজ, ঘ নাম্বারটা খুবই ছোট খুবই সহজ। কি করব, যে 5 কিলোমিটার গভীরে যেহেতু মূল্যবান বস্তুটা আছে, তাহলে আমরা 5 কিলোমিটার গভীরে চাপ বের করব। 5 কিলোমিটার গভীরে চাপ, 5 কিলোমিটার গভীরে চাপ। সো তুমি চাপের মানটা বের করো। 5 কিলোমিটার গভীরে চাপ, আচ্ছা এখানে লিখি আমি 5 কিলোমিটার গভীরে চাপ, সাপোজ লিখলাম পি সমান কত হবে, যে উপরে চাপ আছে কত আমাদের কিছু বলা না থাকলে 10⁵। সো 10⁵ যোগ হচ্ছে এইচ রো জি। এবার অনেকেই আছে যারা মুখস্থ অঙ্ক করে এইচ এর মান বসাই দিবে, এটা না, এইচ তো এটা না, কোথায় আছে বস্তুটা 5 কিলোমিটার গভীরে, তাহলে এইচ কিন্তু আমাদের সেই 5 হবে। এবার কিন্তু এইচ হবে 5 কিলোমিটার, মানে এটাকে মিটারে নিব। সো এখানে তুমি কি করবা 10⁵ যোগ এইচ এর মান কত 5000, আর সাথে গুণ আছে কত 1020, সাথে আছে 9.8। তার মানে এভাবে তোমাকে জিনিসটা একটু বের করতে হবে। দেখো এখানে এই জিনিসটা করলে কত আসতেছে, হ্যাঁ ওকে। সো আমি এটা হচ্ছে লিখে নিচ্ছি, ওকে। সো দেখো এটা আমাদের করলে কত চলে আসে, এটা হচ্ছে
ওকে 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 ওকে, আমরা হচ্ছে এটা একটু এখান থেকে লিখে নিই, সুন্দর করে একটু সাইডে নিয়ে নিচ্ছি। সো খেয়াল করো, এই হচ্ছে আমাদের তলদেশে চাপ। সো দেখো তলদেশে চাপটা হয় কত, আসলে কত হচ্ছে। সো এটা আমরা আগে হিসাবটা করে নেব। সো ক্যালকুলেটারে করি আমরা। তলদেশে যেখানে 5000 অবশ্যই মিটার নিয়ে নিবা, কারণ 9.8 আছে আবার মিটারে। সো 5000 ইন্টু 1020 ইন্টু হচ্ছে 9.8, আচ্ছা সাথে যোগ হচ্ছে 10⁵। এটা করলে আমাদের আসে হচ্ছে 50 ইন্টু বা মিটার 50 হচ্ছে 5 ইন্টু যা তাই লিখি 5.008 ইন্টু 10⁷ প্যাসকেল। তাহলে খেয়াল করে দেখো যে নিচে তলদেশে চাপের মানটা কত, চাপের মানটা এত, আর সাবমেরিন সহ্য করতে পারে কত 4.4, সাবমেরিন সহ্য করতে পারে 4, কিন্তু নিচে অনেক চাপ বেশি, তাহলে সাবমেরিনের সহ্য ক্ষমতা হচ্ছে বেশি, সাবমেরিন সহ্য করতে পারে। হ্যাঁ, সাবমেরিন যেহেতু সাবমেরিনের সহনসীমা, হ্যাঁ সাবমেরিনের সহনসীমা কত, যে 4 ইন্টু 10⁷ প্যাসকেল। তার মানে কি ওইখানে যাইতে পারবো না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং মূল্যবান বস্তু উদ্ধার করা যাবে না, তো এটা লিখে দেবা আর কি, সুন্দর একটু ব্যাখ্যা লিখবা, 1 লাইন 2 লাইন। মূল্যবান বস্তু উদ্ধার সম্ভব নয়, ঠিক আছে, উদ্ধার সম্ভব নয়। সো এইভাবে তুমি বুঝতে পারতেছো আমাদের মেইন অঙ্ক কি ছিল, এই জিনিস আমি শিখছি। হ্যাঁ, গভীরতা বের করা শিখছি, তলদেশে চাপ বের করা শিখছি, জাস্ট তুমি পারবা। তারপরে একবার দেখাইলাম তুমি যেন বুঝতে পারো। সো আমি সিকিউটাও ধরাই দিচ্ছি, তুমি যেন বুঝতে পারো। আচ্ছা ঠিক আছে, অঙ্কগুলো করছি এইভাবে সিকিউ করবো। সো উদ্দীপকগুলো আমি পড়াই দিই, তুমি দেখো সহজে করতে পারবা সিকিউগুলো। নিজে একটু করতে হবে অবশ্যই, কারণ নাহলে আমি তোমাকে যতই করাই দিই পরীক্ষা হলে গিয়ে তোমার হাত চলবে না, কিন্তু তো নিজে তোমাকে করতে হবে। এবার আমি প্রশ্নগুলো পড়াই দিই, তুমি নিজে করবা। কি বলছে দেখো, একটি পাত্র বিশুদ্ধ পানি দ্বারা পূর্ণ করা। এটা কোথায় আসছে, এটা হচ্ছে বরিশাল বোর্ড 24-এ আসছে। কোথায় আসছে এটা, বরিশাল বোর্ড 24-এ আসছে। তো খেয়াল করো, সো কি দিছে, যে একটি পাত্র বিশুদ্ধ পানি দ্বারা পূর্ণ করা, পাত্রের গভীরতা 20 মিটার। বলছে এত মিটার কিউব আয়তনের একটি বায়ু বুদবুদ পাত্রের তলদেশ থেকে উপরে উঠে এলো। আচ্ছা, উঠে এলো। পরবর্তীতে পানির পরিবর্তে পাত্রটি অন্য তরল দ্বারা পূর্ণ করা হলে বুদবুদ তলদেশ থেকে উপরে আসলে ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যায়। আর ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন কয় গুণ হয়, 8 গুণ হয়, সেটা তো আমরা জানি, মানে করে দেখাবো আর কি। বিশুদ্ধ পানির ক্ষেত্রে পাত্রের উপরিপৃষ্ঠে বুদবুদের আয়তন কত হবে। তার মানে পাত্রের উপরে পৃষ্ঠে বুদবুদের আয়তন মানে কি, V2 জিজ্ঞেস করছে। এই হচ্ছে আমাদের বুদবুদ উঠতেছিল এরকম এরকম করে, সো এইখানে যখন আসবে তখন ওইটার আয়তন কত হবে, আয়তন কত হবে। নিচে আয়তন তো আমরা জানি, নিচে আয়তন বলা আছে যে এত মিটার কিউব আয়তনের একটা বুদবুদ ছিল, এটা হচ্ছে আমাদের কত V1। সো নিচের আয়তনটা আমরা জানি V1 0.08, আর উপরের আয়তনটা কত সেটা আমরা জানি না। তাহলে V2 বের করা তো আমরা শিখছি না। তাপমাত্রা দেওয়া নাই, তাহলে তুমি কি করবা, তাহলে নর্মাল যেটা লিখি আমরা, যে হচ্ছে P2 V2 সমান সমান কি লিখি আমরা P1 V1, তোমাকে বের করতে হবে V2। তাহলে কি করবা, এই যে P1 এর মান হচ্ছে কত 10⁵ যোগ হচ্ছে কত H⁻g, আর তারপরে আমাদের কত আছে V1 এর মান হচ্ছে 0.08, আর এখান থেকে P2 কত, P2 হচ্ছে কিছু বলা নাই, তার মানে 10⁵। চেক করে নিব কোনো কিছু বলা আছে কিনা, যে 10⁶, অন্য কিছু বলা আছে কিনা, না নর্মালটা। সো এই যে তোমার V2 চলে আসলো, এখান থেকে তোমার V2টা চলে আসলো যে এত মিটার কিউব। সিম্পল, খুবই সিম্পল, পারবো তো। ঘ নম্বরে কি বলছে সেটা তুমি খেয়াল করো, যে আমাদের ঘ নম্বরে বলছে হচ্ছে উদ্দীপকের ব্যবহৃত তরলটি পানির চেয়ে ভারী নাকি। সো পানির চেয়ে ভারী না হালকা সেটা বুঝবো কিভাবে, ঘনত্ব বের করবো, রো বের করবো। তার মানে এখানে রো বের করতে হবে, ভারী না হালকা বলে কি বের করতে হবে, রো বের করতে হবে, কমন সেন্স। হ্যাঁ, তুমি মনে করো এই অঙ্ক তুমি করাই দেই নাই, তাও পরীক্ষা আসলো, তাও তোমার পারা উচিত, কারণ এখানে তো রো আছে। সো ভারী না হালকা বলে কি, ঘনত্ব বেশি মানে ভারী বোঝা যাচ্ছে। সো ঘনত্ব বের করো, কিভাবে করা যায় খেয়াল করো। সো আমরা আগে খেয়াল করি, এখানে বিশুদ্ধ পানি, প্রথমত বিশুদ্ধ পানি ছিল একটা পাত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে রো এর মান কত নিব আমরা 1000। তার মানে এই ক্ষেত্রে যে রো, এই রো এর মানটা কিন্তু কত আমাদের 1000। হ্যাঁ, এই রো এর মানটা কত 1000 বসাবো প্রথম ক্ষেত্রে। কিন্তু পরবর্তীতে কি করা হয়েছে, পরবর্তীতে ধরে নিলাম কি যে রো প্রাইম, পরবর্তীতে ঘনত্ব রো প্রাইম। সো পরবর্তীতে পানির পরিবর্তে অন্য তরল পূরণ করছি আমরা, যার কারণে ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে। এখন সেক্ষেত্রে আমরা কি করব, একটা তো আমি জানি, দেখো খেয়াল করে, একটা তো রো আমি জানি 1000। এবার আমি লিখবো ঘ নম্বরে যে অন্য তরলের ক্ষেত্রে, অন্য তরলটির ক্ষেত্রে, পানি না, হ্যাঁ, এবার অন্য তরলটির ক্ষেত্রে। সো আমরা এখান থেকে লিখে নিচ্ছি যে অন্য তরলটির
ক্ষেত্রে খুবই সিম্পল, দেখছো এবং আসলে করার দরকার হয় না, তারপরে আমি করতেছি। যারা এটা পারতেছো স্কিপ করে নাও বা নিজে করে অ্যান্সারটা খালি মিলাবা। হ্যাঁ, সো অন্য তরলটির ক্ষেত্রে আমি কি লিখবো, সূত্র তো সেম একই, যে হচ্ছে P1V1 ইকুয়াল টু হচ্ছে কত P2V2, তাপমাত্রা নাই। সো P1 এর পরিবর্তে কি লিখবো আমরা এখানে, যে 10⁵ যোগ H, এখানে রো জি, তবে রো হবে না, রো কি হবে, রো প্রাইম হবে। সেখানে কি লিখবো আমরা এখানে রো প্রাইম, এই যে অন্য তরলটার ক্ষেত্রে, সো রো প্রাইম। বাকিটুকু বসাই দাও এখানে 10⁵ যোগ H রো জি। আর তলদেশ থেকে যখন উপরিতলে আসে ব্যাসার্ধ দ্বিগুণ হয়। সো ধরে নিলাম যে পূর্বে আয়তন ছিল কত, পূর্বে আয়তন ছিল হচ্ছে কত V1 বা হচ্ছে V1ই ধরলাম, V1ই থাকুক। আর P2 কত 10⁵, আর V2 কত বলছে ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যায়। আমরা জানি ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন কয় গুণ হয় মনে আছে, ব্যাসার্ধ দ্বিগুণ হলে আমরা কি করি 8 গুণ আয়তন হয়, এটা মনে আছে কিনা, তুমি লিখে নিবা যে যে R2, যে R2 এর মান কত হয় 2R1 হয়, তাহলে V2 কত হবে, ওই যে শিখছিলাম আমরা, তুমি দেখাই দিতে পারো 4/3 পাই যে 2R1 এরকম কিউব। তো এখানে হিসাব করলে কত আসবে, আসবে হচ্ছে 8 × 4/3 π R1 কিউব। তার মানে কত গুণ হয় 8 গুণ হয়। হ্যাঁ, বা তুমি এখানে এইটুকু সাইডে দেখাই দিবা যে 8V1, এটুকু করে দেখাইতে পারো, হ্যাঁ করে দেখাইতে পারো 8V1, বা এখানে 8 লেখা 8V1। সো 8V1, সো করে দেখাইতে মন চাইলে করে দেখাই দিলা, করে দেখাইলে ভালো হয়। তাহলে এখান থেকে V1 কাটা যাচ্ছে, এই রো প্রাইমটা তুমি বের করে ফেলতে পারবা। কীভাবে বের করবা খেয়াল করো, এখানে আছে 8টা 10⁵, একটা 10⁵ বিয়োগ গেলে থাকবে কত 7টা 10⁵। এটা যোগ আছে, ওই পাশে গিয়ে বিয়োগ করে দিলাম। আর এখানে ভাগ করবো কি দিয়ে, এবার ভাগ করবো হচ্ছে H আর G দিয়ে। H এর মান কত, G এর মান তো 9.8, আর এখানে H এর মানটা কত খেয়াল করো, বলছিল পাত্রের গভীরতা 20 মিটার, তো পাত্র তো সে একটাই, ওই পাত্রেই, তাহলে 20 মিটার আমরা এখানে বসাই দিলাম। সেখানে তুমি খেয়াল করে দেখো এই রো এর মানটা কত আসে, তো 7 × 10⁵ ভাগ হচ্ছে 20, আর ভাগ হচ্ছে কত 9.8, এখানে আসে হচ্ছে 3571.4। সো এত কেজি মিটার পার কিউব। সো বুঝতেই পারতেছো যে অবশ্যই যে এখানে কি বেশি, যে ঘনত্ব অনেক বেশি। সো ঘনত্ব বেশি মানে কি, এখানে ঘনত্ব বেশি মানে কি, যে হচ্ছে এখানে যে ভারী। ঘনত্ব বেশি মানে কি, এখানে যে এই হচ্ছে আমাদের রো প্রাইমটা আমরা বের করে ফেললাম। সো রো প্রাইমটা আমরা এখান থেকে বের করে ফেললাম কত এত। আর যেখানে আমাদের রো ছিল কি, রো ছিল হচ্ছে কত 1000 কেজি মিটার পার কিউব। সো অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে অন্য তরলটি ভারী। হ্যাঁ, তাহলে যেহেতু এরকম ঘটছে রো প্রাইম ইজ গ্রেটার দেন রো, হ্যাঁ যেহেতু, তাহলে কী বলবো, যে সুতরাং অন্য তরলটি ভারী, অন্য তরলটি হালকা না ভারী বলছিল, তাহলে কি বলবো, অন্য তরলটি অবশ্যই ভারী, ঘনত্ব বেশি মানে কি ভারী। দ্যাটস ইট। সো এভাবে আসলে অবশ্যই পারা যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তুমি খেয়াল করো অন্য প্রশ্নগুলা, জাস্ট আমরা মুখে করি একটু। এবার বলছি কোনো স্থানে একজন ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া 5 মিটার গভীর নিচে অনুসন্ধান করতে পারে, মানে অক্সিজেন সিলিন্ডার ছাড়াই সে 5 মিটার গভীরে যাইতে পারে। অন্য স্থানে পানির উপরিতলে এত প্যাসকেল চাপে বায়ু ভর্তি একটি বেলুন, আয়তন হচ্ছে এত, পানির উপরে যখন ছিল তখন ছিল আয়তন এত, বেলুনটি ওখানে নিমজ্জিত করলে এক জায়গায় আয়তন হয় এত। তার মানে চিন্তা করো এটা কোথায়, এটা হচ্ছে উপরে, এটা উপরিতলে আয়তন, আর এটা হচ্ছে কোথায়, যে নিচে আয়তন। সো তুমি আগের মতো ধরে নিতে পারো, আমরা ধরতাম নিচে আয়তন হচ্ছে V1 আর উপরে আয়তন কত V2, তাহলে হচ্ছে আমাদের V2, এরকম ধরতে পারো, সমস্যা নেই। 623 প্রশ্ন। ঘ নম্বরটাই বলছে যেখানে বেলুনের আয়তন এত সেখানে ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান করতে পারবে কিনা। আমি বুঝবো কেমনে অনুসন্ধান করতে পারে কি পারে না, আমাকে বলেছিল যে সে সিলিন্ডার ছাড়া অনুসন্ধান করতে পারে, তবে 5 মিটার পর্যন্ত পারে। সো আমার উদ্দেশ্য এখানে এইচ বের করা, এইচ বের করবো, এইচ দেখবো এইচ এর মান কত হয়। যে এখানে V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, আমাকে কি বলছে যে এখানে বেলুনের আয়তন এত হয়, তাহলে এই একটা গভীরতা দেওয়া আছে আমাদের, যে V1, এই গভীরতায় আমাদের হচ্ছে যে এইচ এর মানটা কত, সিলিন্ডার ছাড়া সে অনুসন্ধান করতে পারবে কি না। সো আমরা এখানে কিভাবে করব বলো, এইচ বের করে ফেলবো। তুমি সরাসরি সূত্র লিখতে পারো এখানে, যে P1 V1 P2 V2 সব কিছু দেওয়া আছে, তুমি লিখে বলো জাস্ট ঘ নাম্বার। হ্যাঁ, সো কি লিখবা আবার আগের মতো, P1 V1 সমান হচ্ছে P2 V2, P1 V1 সমান হচ্ছে P2 V2। তো P1 এর মান কত, সেম আগের মতো 10⁵ যোগ H রো জি, আর সাথে V1 এর কত, দেখো V1 এর মানটা বলা আছে যে
নিচে যে জায়গায় নিমজ্জিত করছি সেখানে কত 4 × 10⁻⁴ 4 × 10⁻⁴ সো মান দেওয়া, সো মান দেওয়া থাকলেও প্যারা নাই। আর P2 এর মান কত 10⁵, আর V2 কত দেখো উপরে যখন ছিল কত ছিল 10⁻³ ছিল, 10⁻³ ছিল শুধুমাত্র। সো ওকে ফাইন, এই যে তুমি মানগুলো সব বসাই দিছো। এবার তুমি জাস্ট এখান থেকে ক্যালকুলেট করে এইচ বের করো, তো হয়ে গেল তো ঘটনা। সো এইচ ইকুয়াল টু কী হবে খেয়াল করো, যে ওইখানে একটা মান আছে, হ্যাঁ আমি সব একবারে লিখে দেওয়ার চেষ্টা করি। এখানে মান আছে কত দেখো 10⁵ গুণ 10⁻³ আর এইটা এখানে ভাগ করে দিচ্ছি আমি 4 × 10⁻⁴ গুণ ছিল ভাগ করে দিলাম। সো এটা আমাদের একটা জিনিস গেল, এটা একটা জিনিস। আর এই জিনিসটা যোগ আছে ওই পাশে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, সো এখান থেকে তুমি এইচ রো জি পুরোটাই লিখে রাখি আপাতত। সো এইচ এখানে হচ্ছে রো, এখানে হচ্ছে জি, সো এইচ রো জি ইকুয়াল টু, এখানে সুন্দর করে লিখে দিচ্ছি আমি এখানে, এটা হচ্ছে আমাদের এইচ রো জি। সো এতটুকু থেকে আমি এইচ বের করব, পরবর্তীতে একটু হিসাব করে নিবা তুমি কত আসে, 10⁵ গুণ হচ্ছে 10⁻³ আর ভাগ হচ্ছে 4 × 10⁻⁴ বিয়োগ হচ্ছে 10⁵ এত। সো আমাদের এখানে মানটা হচ্ছে 150 × 10⁻³ ভাগ হচ্ছে কত, রো এর মান হচ্ছে 1000, এখানে তো অন্য কিছু বলে নাই, খেয়াল করে নিব অন্য কিছু বলছে কিনা, 1020 বলছে কিনা দেখে নিব। আর জি এর মানটা কত 9.8। সো বুঝতেই পারতেছো এখানে ভাগটা করলে চলে আসতেছে হচ্ছে 9.00 ভাগ করলে চলে আসতেছে হচ্ছে কত 15.3 মিটার। তার মানে চিন্তা করো সে শ্বাসকার্য চালাতে পারে 5 মিটার পর্যন্ত, যেহেতু ডুবুরি, যেহেতু তো লিখে দিবা, বাংলাটা লিখে দিবা, যেহেতু ডুবুরি 5 মিটার পর্যন্ত, 5 মিটার পর্যন্ত অনুসন্ধান করতে পারে, 5 মিটার পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার ছাড়া, 5 মিটার পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান করতে পারে, 5 মিটার ছাড়া বাংলাটা নিজের মতো করে লিখে দিবা আর কি, অনুসন্ধান, যেহেতু 5 মিটার পর্যন্ত অনুসন্ধান করতে পারে, তার মানে কি 15 মিটার সে পারবে, পারবে না, সুতরাং উদ্দীপকের ওই স্থানে পারবে না, সুতরাং ওই স্থানটি 15.3 মিটার হওয়ায় সে অনুসন্ধান করতে পারবে না, সে অনুসন্ধান করতে পারবে না, অনুসন্ধান করতে পারবে না। সো এইভাবে তুমি কিন্তু চাইলে বের করে ফেলতে পারো অঙ্কগুলো, সৃজনশীলগুলো। পরের অঙ্কগুলো দেখো, জাস্ট তুমি দেখো তাহলেই হবে। দেখো এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এই বেলুন ফেটে যাবে কিনা, বেলুন ফেটে যাওয়ার অঙ্ক পরীক্ষাতে ডিরেক্ট আসে, বেলুন ফেটে যাওয়ার অঙ্কটা পরীক্ষায় ডিরেক্ট কিন্তু এখানে দিয়ে দেয়। সো আমরা দেখি কি বলছে, কি বের করবো খেয়াল করো। বলছে একটি হ্রদের তলদেশ ও পৃষ্ঠে পানির তাপমাত্রা দিয়ে দিছে, তাপমাত্রা দিয়ে শিখছিলাম, এই দেখো ইজিলি পারবা এখন। এটি হ্রদের তলদেশে ও পৃষ্ঠে পানির তাপমাত্রা যথাক্রমে 8 ডিগ্রি ও 30 ডিগ্রি, তো তলদেশে T8 আর উপরের পৃষ্ঠে 30। আচ্ছা ভালো, বলছে 2 লিটার আয়তন বিশিষ্ট একটি বায়ুপূর্ণ বেলুন হ্রদের তলদেশ হতে ছেড়ে দিলাম আমরা, এবং বেলুনটা সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে 15 লিটার, 15 লিটার মধ্যে কি ফুলতে পারবে, প্রসারণ হতে পারে, হ্রদের গভীরতা 15 মিটার, এটাও বলা আছে। বেলুনটি হ্রদের পৃষ্ঠে এসে বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা আছে কিনা। সো বিস্ফোরিত হবে কি হবে না বুঝবো কিভাবে, ছাড়ছিলাম যখন তখন তার আয়তন কত ছিল দেখো, বলা আছে যে 2 লিটার আয়তন বিশিষ্ট, এই 2 লিটার আয়তন বিশিষ্ট বেলুনটা ছিল, তবে এটা হচ্ছে কি তলদেশ যখন ছিল, এটা হচ্ছে আমাদের কি V1। সো আমরা এখান থেকে বের করবো যে V2টা কত হয়, V2 এর মানটা এই 15 চেয়ে কম না বেশি সেটা আমরা চেক করবো, 15 পর্যন্ত সে ফুলতে পারে, 15 বেশি হয়ে গেছে তাহলে তো ফাইটে যাবে, আমরা V2 বের করবো। সো এখান থেকে লিখবো আমরা যে হচ্ছে P2 V2/T2 কিন্তু লিখতে হবে এবার, কারণ তাপমাত্রা আছে, খেয়াল করে। সো P2 V2/T2 সমান কি লিখবো আমরা এখানে P1 V1 বাই হচ্ছে T1। আমরা এখান থেকে বের করবো যে কার মান, V2 এর মান। সো এখানে লিখে নাও সুন্দর করে কি হচ্ছে আমাদের এখানে, যে P1 V1 বাই হচ্ছে কত T1, T2টা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে T2, আর P2টা এখানে ছিল এখানে চলে আসবে নিচে।
জাস্ট তুমি মানটা বসায় দাও, আর কোনো কিছু করতে হবে না। খেয়াল করো P1 এর মান কত আমরা জানি 10⁵ যোগ হচ্ছে এইচ রো জি P1, নিচের দিকে মনে আছে নিচের দিকে চাপটা হচ্ছে বেশি হইতো, আর V1টা নিচের দিকের আয়তন কত 2 লিটার, এই যে প্রশ্নে বলা আছে 2 লিটার। আর হচ্ছে আচ্ছা T2টা বসাই দিই। T2 কোনটা দেখো, আমরা কিন্তু এরকম ধরতাম যে নিচেরগুলো হচ্ছে কি P1 V1 আবার হচ্ছে T1, তাই না? আর উপরেগুলো কি ধরতাম আমরা P2 V2 T2। তাহলে উপরের তাপমাত্রা কত 30°C, আর 30°C মানে কত 303 কেলভিন। তো সেটা তুমি বসাই দিবা যে 303 কেলভিন। এখন কি করবো T1 এর মান কত 8 ডিগ্রি। সো 8 ডিগ্রি মানে কত নিচে কত 8 ডিগ্রি, 8 ডিগ্রি মানে কত 8 যোগ 273, কত আসে 8 যোগ 273 281। সো 281 কেলভিন, তো সেটা বসাই দিবা 281 কেলভিন। আর গুণ আছে আমাদের এখানে, গুণ আছে P2 এর মান কত জানি, P2 এর মানটা 10⁵ থাকে উপরে। সো উপরের মানটা তো 10⁵, উপরে কত 10⁵ নর্মালি, কারণ এখানে অন্য কিছু বলে নেই, কোনো ইনফরমেশন দেয় নেই। এই এর মানটা বলা আছে যে গভীরতা 15 মিটার। সো আমরা একটা কাজ করি, একদম এখানে সরাসরি মানগুলো আমরা বসাই দিই। হ্যাঁ, আমরা এখানে সরাসরি এক লাইনে মানগুলো বসাই দিই, আমাদের সুবিধা হবে। সো এখানে আমরা এক কাজ করি, এই মানগুলো একটু চাপাই দিই এখানে মানগুলো বসাই দিই। ওকে, সো খেয়াল করো এখানে আমরা সরাসরি বসাই দিচ্ছি। ওকে, সো এইচ এর মান আর রো এর মান বসাই দিই। এইচ এর মান কত ছিল আমাদের এখানে 15 মিটার, এটুকু আমাদের আলাদা হবে 15 গুণ হচ্ছে রো হচ্ছে কত 1000 আর জি হচ্ছে 9.8। সো এইটুকু মান আমরা পুরোটা ক্যালকুলেট করে দিই, দেখি কত আসে আমাদের। সো আমরা গুণটা করি 15 গুণ 9.8 গুণ হচ্ছে 1000, আর এইটুকুর সাথে দেখো এটা কিন্তু প্রথমে যোগ আকারে আছে, তাই না? এই যে এইটুকুর সাথে এইটুকু কিন্তু আগে যোগ আকারে আছে। সো এইটুকু আমরা আগে করে নেব। সো যোগ হচ্ছে 10⁵ আসলো, গুণ হচ্ছে 2 × 303, আর ভাগ হচ্ছে 281 গুণ 10⁵। এই ভাগ করলে চলে আসে হচ্ছে 5.32। এই পুরোটা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে কত যে 5.32, মানে এত 5.32 এত লিটার। তাহলে খেয়াল করো যে যখনই এই অবস্থায় হ্রদের তলদেশ থেকে উপরে আসবে তখন আয়তন হবে এত, প্রসারণ ক্ষমতা 15 লিটার, কিন্তু উপরে আসায় আয়তন হয়েছে মাত্র 5 লিটার। সো মাত্র 5 যেহেতু, হ্যাঁ মাত্র 5, তাহলে নিচে ছিল কত 2 আর উপরে হয়েছে কত যে 5.32। নিচে 2 লিটার ছিল আর উপরে আসার কারণে কত হয়েছে যে হচ্ছে যে 5.32 হয়েছে। তাহলে কি ফাটবে, বিস্ফোরিত হবে? যেহেতু সক্ষমতা কত প্রসারণ, যেহেতু বেলুনের লিখে দিব কথাটা, যেহেতু বেলুনের প্রসারণ সক্ষমতা, যেহেতু বেলুনের প্রসারণ সক্ষমতা 15 লিটার, হ্যাঁ, সুতরাং বেলুনটি বিস্ফোরিত হবে না, এরকম লিখে দিবা। যদি এমন হতো এটা যে আসছে কত 16.3 বা 17, তার মানে কি প্রসারণ ক্ষমতার চেয়েও বেশি হয়ে গেছে, ফাটে যাবে। সুতরাং বেলুনটি বিস্ফোরিত হবে না। সো এরকমভাবে কিন্তু পরীক্ষায় সরাসরি আসবে। সো বিস্ফোরিত হবে না, কারণ মাত্র কম পরিমাণ সে কি হয়েছে, কম পরিমাণ সে হচ্ছে আসলে প্রসারিত হয়েছে। শেষ। সো এভাবে তুমি কিন্তু বের করে ফেলতে পারো, আশা করি বুঝতে পারছো। আর সূত্রটাও তুমি খেয়াল করো, সূত্রটাও কিন্তু দেখো আমরা কিন্তু দেখে আসছিলাম যে তাপমাত্রা থাকলে এভাবে করবো, তাপমাত্রাটাও একবার বলে আসছিলাম। সো ডান, এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা। সেম একইভাবে দেখো, একই রকমই একটা অঙ্ক এখন আমি আর করবো না, তুমি দেখো নিজেই বুঝতে পারবা। বলছে ওই স্থানের বায়ুমণ্ডলের চাপ কত, কোন স্থানে বলছিল স্থির তাপমাত্রায় এত লিটার পূর্ণ একটি বেলুনকে, এত মিটার পূর্ণ একটা কি বেলুনকে, হ্যাঁ এত পূর্ণ একটা কি হয়েছে যে একটা বেলুনকে কি করা হয়েছে খেয়াল করো, পূর্ণ বেলুনকে 40 মিটার গভীর নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, নিয়ে যাই আমরা কি করছি, এর মাঝখানে আবার 1.1 লিটার আয়তন ধারণ করে। সো আগে ছিল কত 5.1 লিটার, নিচে নিয়ে যাওয়ার কারণ হয়েছে 1.1 লিটার। ভালো, এখন জিজ্ঞেস করছে ওই স্থানে চাপ কত। ওই স্থানে চাপ মানে কি বলো, যে ওই 40 মিটার নিচে চাপ কত। সো ওই স্থানে চাপ আমি কি লিখবো যে P1 সমান সমান কি লিখবো 10⁵ যোগ হচ্ছে কত H রো জি।
তুমি এর মান বসাই দাও, যে 10⁵ যোগ এইচ এর মান কত 40 মিটার, আর রো এর মান কত 9.8, জি এর মান কত যে হচ্ছে সরি রো এর মানটা আমরা এদিকে বসাই, রো এর মানটা 1000 আর হচ্ছে জি এর মানটা হচ্ছে 9.8। সো এই দেখো তুমি এইটুকু যোগ করে বের করে ফেলো, তাহলে পেয়ে যাচ্ছ এখানে, আর করবো না এটা, এত প্যাসকেল, ওই স্থানে চাপ কত এত প্যাসকেল। এরপরে পরের অঙ্কটা দেখি, দেখো কি বলছে, স্থির তাপমাত্রায় 5.1 লিটার বায়ুপূর্ণ একটি বেলুনকে 40 মিটার গভীরে পানির তলদেশে নেওয়া বেলুনটি 1.1 লিটার আয়তন ধারণ করে। আর বলছে যে বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9.5 লিটার। আর বলছে গ নম্বর ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ কত। সো একটা বেলুন ছিল উপরে, যেটার আয়তন ছিল 5.1 লিটার, এবং বায়ুমণ্ডলের চাপ কত আমি জানি না, P2 বের করতে বলছে এবার। আর নিচে যখন নিয়ে আসলাম তখন আয়তন ধারণ করে 1.1 লিটার, নিচেরগুলোকে আমি লিখছি V1 P1। আর নিচের চাপ কত হবে, P2 যোগ এইচ রোজি, উপরে যে P2 তার সাথে এইচ রোজি, এই P2 এবার বের করতে বলছে, আর এইচ এর মান দেওয়া আছে। সো কি করবো আমরা, খুবই সিম্পল, যে আমরা যেটা জানি P1 V1 সমান সমান এখানে কত P2 V2। তো তোমার কাজই হবে এখান থেকে P2টা বের করা। দেখো এখানে P2, এখানেও P2 আছে, সো একটু ক্যালকুলেশন করে আমরা P2টা বের করবো। সো এটা নিজে নিজে করে ফেলবা। P2 আর V2 এর মান কত দেখো, বলছে 5.1, এটা হচ্ছে আমাদের 5.1 ইকুয়াল টু P1 এর মান কত, এখানে হচ্ছে আমাদের, এবার 10⁵ লিখবো না আমরা, কত লিখবো আমরা সরাসরি লিখবো হচ্ছে আমরা এখানে P2 যোগ হচ্ছে কত এইচ রো জি। সো P2 যোগ এইচ রো জি। তোমার কাজ হচ্ছে এই যে দেখো দুই জায়গায় হচ্ছে P2 আছে, সেই P2টা থেকে তোমার P2 এর মানটা বের করে নাও। এই মানগুলো যদি এখন একটু বসাই দিই, দেখো খুব সহজে কিন্তু আমরা চাইলে P2টা বের করে ফেলতে পারবো। সো বায়ুমণ্ডলীয় চাপ বলছিল, অর্থাৎ P2 উপরের বায়ুমণ্ডলের চাপটা আমরা বের করে ফেললাম, খুবই সহজ ছিল। ঘ নম্বরটা কি বলছে দেখো, যে বলছে উল্লেখিত বেলুনটিকে বিশেষ অবস্থায় তলদেশে থাকায় যদি আমরা ওর মধ্যে আরও 1 লিটার বায়ু প্রবেশ করাইতে পারি, তলদেশে যখন ছিল তার মধ্যে বায়ু ছিল 1.1 লিটার, আরও 1 লিটার বায়ু প্রবেশ করলে হবে কত, যে 2.1 লিটার এরকম। সো তখন যদি আবার ছেড়ে দিই, তাহলে উপরে যখন আসবে অক্ষত অবস্থায় আসতে পারবে কিনা। আবারও এরকম সেম, যে নিচের আয়তনটা আমি জানি 1.1 যোগ 1, আর উপরে যখন আসবে তখন V2 কত সেটা আমরা বের করব। তো এটাও সেম একইভাবে বের করে ফেলতে পারবো আমরা। দেখো খুবই সহজ, যে আমরা হচ্ছে P2টা একটু আগে বের করলাম, এই P2 এর মানটা জানি আমরা, V2 বের করতে যাচ্ছি, নিচে যখন ছিল তখন আয়তন কত 1.1 যোগ 1, গভীরতা আমরা জানি, সো P1 এর মানটা আমরা বের করে নিতে পারবো এখানে। এখান থেকে তুমি সূত্র বসায় জাস্ট V2 বের করবা, এবং এই মানটা দেখবা যে প্রসারণ ক্ষমতা 9.5 লিটারের চেয়ে বেশি কিনা। যদি দেখো V2 এর মানটা 9.5 এর চেয়ে বেশি হয়, তাহলে ফেটে যাবে। তাহলে যদি লিখে দিচ্ছি, যদি কি ঘটনা ঘটে, যদি এই V2 এর মানটা কি ঘটে 9.5 এর চেয়ে বেশি হয়, যদি এত হয় তাহলে ফেটে যাবে। তাহলে আমাদের বলছিল বেলুনটা ফেটে যাবে কিনা, তাহলে যদি এত হয় তাহলে ফেটে যাবে। তো তুমি জাস্ট এটাই চেক করবা এটা ফাটে কিনা, হ্যাঁ তাহলে ফেটে যাবে। তোমার কাজ হচ্ছে তাহলে এটা বের করা, V2 বের করা। যেমন বিস্ফোরিত হওয়ার অঙ্ক বললাম, বেলুন বিস্ফোরিত হওয়ার অঙ্ক V2 বের করবা, করে দেখবে এই মানটা প্রসারণ ক্ষমতার চেয়ে বেশি কিনা, বেশি হলে ফেটে যাবে। সো খুবই সিম্পল, একই রকম অঙ্ক। এরপর আরেকটা দেখতে পারো, সেম একই রকম। আমরা দেখো এই তাপমাত্রা বিবেচনায়, তাপমাত্রা দিয়ে অঙ্ক করছিলাম না, দেখো সৃজনশীলও কিন্তু আসছে পরীক্ষাতে, 22 আসছে। বলছে 200 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়। সো যখন আমরা তলদেশে নিয়ে গেছি তখন আয়তন অর্ধেক হয়েছে, উপর থেকে নিচে আনছি, তাহলে ধরে নিলাম উপরে আয়তন ছিল 2V, নিচে আসে অর্ধেক হয়েছে 2V এর অর্ধেক V, তাহলে সুবিধা হলো। আর উপরে দেখো তাপমাত্রা লেখা আছে 30 ডিগ্রি, তার মানে 303 কেলভিন, এবং উপরে চাপটা 10⁵ প্যাসকেল, নিচে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 288 কেলভিন নিয়ে নিলাম। এখন ঘ নম্বর জিজ্ঞেস করছে তাপমাত্রা বিবেচনায় গভীরতা বের করো। সো P1 V1 P2 V2/T2 সমান P1 V1/T1। একটু আগে কিন্তু আমরা সেম অঙ্ক করছি, এখান থেকে আমরা বের করে ফেলবো কিসের মান, এইচ এর মান। সো এটাও কিন্তু দেখো সেম একই রকমেরই অঙ্ক, সো আশা করি এটাও করে ফেলতে পারবো। পরেরটাও দেখো তাপমাত্রা বিবেচনার অঙ্ক, তাপমাত্রা বিবেচনায় সমুদ্রের গভীরতা বের করতে বলছে, তাহলে সেম একই রকম দেখো তাপমাত্রা দেওয়া আছে, একইভাবে করে ফেলতে পারবো। পরেরটাই বলছিল আয়তনের শতকরা পরিবর্তন, এই অঙ্কটাও কিন্তু তোমাকে করাই আসছে। সো তুমি যদি এই কয়েকটা অঙ্ক যদি লিস্ট করে যেতে পারো, তাহলে পরীক্ষায় দেখবে যে অবশ্যই তুমি কমন পাচ্ছ বা পারতেছো, আসলে বড় কথা। তারপরেও এই অঙ্কটুকু করার পরেও তুমি যদি আরও বেশি প্র্যাকটিস করতে চাও, ফর মোর প্র্যাকটিস, যেটা আমি আরও বেশি প্র্যাকটিস করে রাখি, তাহলে তুমি কিন্তু এই বোর্ডের অঙ্কগুলো দেখতে পারো। দেখো আমি সবগুলো এখানে স্লাইডে যা আছে তুমি জাস্ট এই অঙ্কগুলো করে ফেলো, ডান, আর কিছু লাগবে না আসলে। সো আরও কী কী অঙ্ক আসলে আছে তুমি টেস্ট পেপারে খুঁজলে পাবা, এই হ্রদের গভীরতা নিয়ে সব আমি একসাথে করে দিছি। সো তুমি খেয়াল করো, এখানে আমাদের হ্রদের গভীরতা কুমিল্লা 21 প্রশ্ন আছে। তুমি প্রত্যেকটা প্রশ্ন দেখো একই রকম, যে তলদেশে ক্রিয়াশীল চাপ কত, ওইখানে গিয়ে এসে
বলছে যে ওখানে গেলে আয়তন অর্ধেক হয়, এটা সত্যি কিনা। সো একই রকম তুমি করে দেখবো প্রত্যেকটা, এখানে প্রত্যেকটা তুমি যাবা দেখবা সেম, এখন গভীরতা নির্ণয় করা প্রত্যেকটা দেখবা যে একই রকম অঙ্ক। উলম্ব দূরত্ব ওই যে অনুসন্ধান করতে পারবে কিনা সেটাও কিন্তু আমরা অলরেডি করছি। সো এইরকম, জাস্ট এইরকম। সো তুমি যদি এই গভীরতার অঙ্কগুলো অর্থাৎ হ্রদের গভীরতার অঙ্কগুলো এইভাবে করে ফেলতে পারো, পরীক্ষাতে তুমি আসলে সম্ভাবনা খুবই বেশি এখান থেকে একটা সিকিউ পেয়ে যাচ্ছে এবং উত্তর আশা করি করতেই পারবে। তাহলে কি ছিল আমাদের হ্রদের গভীরতার মধ্যে? যে আয়তন এত গুণ হয়, ব্যাস এত গুণ হয়, ব্যাসার্ধ এত গুণ হয়, ক্ষেত্রফল এত গুণ হয়, গভীরতা কত, হ্রদের তলদেশে চাপ কত, বায়ুমণ্ডলীয় চাপ কত, ঘনত্ব বের করা আমরা সবই কিন্তু দেখলাম। আর আরেকটা সাইডে ছিল হচ্ছে তাপমাত্রা বিবেচনায়, অর্থাৎ তাপমাত্রা দেওয়া থাকে উপরিতলে এবং তলদেশে, তখন অঙ্কগুলো। সো এই দুই রকম ভ্যারিয়েশনের অঙ্ক আশা করি এতটুকু কমপ্লিটলি সুন্দরভাবে বুঝতে পেরেছো। সো একটু প্র্যাকটিসও তোমাকে করতেই হবে, প্র্যাকটিস করে ফেলো, দেখবে এখান থেকে পরীক্ষায় অবশ্যই তুমি আসলে পারতেছো করতে। সো সবার জন্য শুভকামনা রইল, প্র্যাকটিস করতে থাকো, দেখা হবে সবার সাথে। আর ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদেরকে জানিও। তোমরা যদি একটু জানো তাহলে আমাদেরও আসলে জিনিসটা আরও বেশি আসলে আমাদের ভালো লাগবে। ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো, আমাদের সর্বোচ্চ ডেডিকেশন তোমাদের জন্য দিব, কিন্তু তোমরাও একটু সাপোর্ট করে যদি তোমাদের ভালো লাগে ক্লাসগুলো অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে জানাতে ভুলো না। সবার জন্য শুভকামনা রইল, প্র্যাকটিস করে ফেলো অঙ্কগুলো স্লাইড থেকে এবং টেস্ট পেপার থেকে, দেখবে ইনশাল্লাহ পারতেছো। দেখা হবে সবার সাথে, আল্লাহ হাফেজ।